কি ব্যাপার, তুমি এখনো ফ্রেশ হওনি? আজকে থানা থেকে বেরিয়ে তোমাকে দেখলাম না কেন? ওই পিচ্চি ছেলেটা খোঁজ করছিল। ও, এমনিতে যাইনি। আর কেন যাব? ওদিকে কাজ নেই তো আর। তাই তো, কেনই বা যাবে? যেখানে অন্য নারীতে সব পুরুষ এনজয় খুঁজে পায়, সেখানে ঘরের নারী কি আর শখের হয়? এক্সকিউজ মি, বুঝি নাই কথাটা। কিছু না, বাদ দাও। নিলয় বিছানায় বসলো। তারপর বিছানায় হাত ছাড়িয়ে শুয়ে সিলিংয়ের দিকে কিছু সময় তাকিয়ে থেকে আবার উঠে বসলো। নেহাকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? তুমি কি মা হতে চলেছো নাকি? চেয়েছিলাম বাবা হতে, কিন্তু সেই সৌভাগ্য কি আর আছে? বউ তো নেই। তো আমি কে? নিলয় মুচকি হাসলো। নিলয়ের হাসিতে রহস্যের গন্ধ পায় নেহা। নেহা চুপচাপ জানালার কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। নিলয় নেহার দিকে তাকিয়ে বলে, উকিলের সাথে কথা বলেছি, তোমার আমাকে আর বেশি দিন সহ্য করতে হবে না। আমাদের ডিভোর্সের ব্যাপারে কথা হয়েছে। আর তোমার জীবন থেকে, তোমার বাড়ি থেকে, তোমার অস্তিত্বের গভীর থেকে একদম হারিয়ে যাব। আমি জানি আমাকে খুঁজবে না, তবে আমাকে অ্যারেস্টও করতে পারবে না, কারণ আমার ছোট ভাইয়ের মতো যারা আছে ওদের মধ্যে একজন মরে গেছে। তাই আমি কবে কখন মরে যেতে পারি সেটার গ্যারান্টি নেই। কারো পিস্তলের গরম সীসা আমার বুক ভেদ করে চলে যাবে। আমি চাই না তোমাকে কেউ বলুক কোনো মাস্তানের বউ তুমি। তাই তুমি না চাইলেও আমি চাই এখন তোমাকে ডিভোর্স দেওয়ার। নিলয়ের কথাগুলো নেহা শুনে সে শূন্য হয়ে পড়ে। কি বলবে খুঁজে পায় না নেহা। কেমন যেন নেহার ভীষণ কষ্ট হতে থাকে। এই কষ্টের মানে কি? নেহা কিছুতেই সেই কষ্টগুলো প্রকাশ করতে পারছে না। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় নেহার কাছে আসে। নেহার আঙ্গুলে আঙ্গুল দিয়ে একটু পুলিয়ে নেহাকে জড়িয়ে ধরে। তারপর ফিসফিস করে নিলয় বলে, আমি কখনো মায়ের আদর পাইনি। আমি যখন বুঝতে শিখেছি তখন একজনকে মা ডেকেছি, তবে জানতে পারি সে আমার মা নয়, সে পালিত মা। আমার মতো একটা বেজন্মাকে কেউ ভালোবাসে না। আর তোমার ভালোবাসাটা তো আমার কাছে দুঃস্বপ্নের মতো। আমারও কষ্ট হয়, আমারও ভালোবাসতে ইচ্ছে করে। আমি চাই কেউ আমাকে কেয়ার করুক, অনেক বেশি ভালোবাসুক, মা বাসত। কিন্তু সেটা এখন অতীত। আমি অ্যাকসেপ্টেশন রাখি না। আমি তোমার গুলিতে নয়, শত্রুর গুলিতে মরতে চাই। তুমি জিতে গেলে নেহা, আর আজকেই তোমাকে শেষ স্পর্শ করা। নিলয় এগিয়ে আসে, নেহার গালে হাত রাখে। তারপর মুচকি হাসে। নেহার দিকে বেশ কিছু সময় নিলয় তাকিয়ে থেকে আর কিছু না বলে চলে যায় রুম থেকে। নেহা নিলয়ের কথা শুনে একদম চুপ হয়ে যায়। হঠাৎ নিলয় কেন এমন সিদ্ধান্ত নিল? নেহা বিছানায় বসে কাঁদছে। দরজার কাছে আদনান সাহেব এসে দাঁড়ালো। নেহার দিকে তাকাতেই দেখতে পাই আদনান সাহেব নেহা কাঁদছে। তিনি ভিতরে আসলেন, নেহার পাশে বসলো। আদনান সাহেব বলল, কি হয়েছে মা, কাঁদছিস কেন? নিলয় কি তোকে কষ্ট দিয়েছে? শোন মা, নিলয় অনেক ভালো একটা ছেলে। নিলয় এমনিতে মাস্তান, কিন্তু সে আসলে ডেভিল নয়, সে ভালো মানুষ। তোদের কাছে সে হয়তো আইন নিজের হাতে তুলে নেয়, কিন্তু এই সমাজে নিলয়ের মতো মানুষের দরকার আছে। নিলয় এমন না যে খারাপ মানুষের মতো ভালো মুখোশ পরে থাকবে। নিলয় যা করে সবার ভালোর জন্যই করে। তাকে বোঝার চেষ্টা কখনো করিসনি, তবে আমাকে মাফ করে দিস, তোর পক্ষে আমি ছিলাম না বলে। নেহা আদনান সাহেবকে জড়িয়ে ধরে। নেহা কাঁদছে। আদনান সাহেব নেহার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নেহা কাঁদতে কাঁদতে বলে, বাবা, নিলয় আমাকে ভালোবাসে না, সে কখনো আমাকে ভালোবাসেনি। কেন মনে হচ্ছে এমন? সে আমাকে ডিভোর্স দিতে চাচ্ছে। তাকে আটকাও বাবা, আমি নিলয়কে পাশে চাই। কিন্তু তুই তো। বাবা প্লিজ। আদনান সাহেব নেহার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আচ্ছা চিন্তা করিস না, দেখি কি করা যায়। জিসান দরজায় দাঁড়িয়ে ওর বাবা বোনের কথাগুলো শুনছিল। জিসান ফোন বের করে রাজকে কল করে। রাজ ফোনটা রিসিভ করে। রাজ, নিলয়ের দুর্বলতা খুঁজে বের করো। ভেবেছিলাম নেহাকে নিলয়ের সাথে বিয়ে দিতে পারলে আমি ওর দুর্বলতাকে খুঁজে পাবো, কিন্তু সেটা ভুল। নিলয় নিজেই নেহাকে ডিভোর্স দিয়ে যাচ্ছে। এই নিলয়ের উপরে লোক লাগাও, সে কিছু একটা করতে যাচ্ছে। আচ্ছা ভাই, আমি হাবিব আর সামিনকে ডেকেছি, ওরা আসবে, আমি ওদেরকে মারবো। ঠিক আছে, রাখো। জিসান ফোন কেটে দেয়। নিজের রুমে দরজা আটকে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে ডেভিলের কথা ভাবছে। জিসানের প্ল্যান নিলয় নয়, নিলয়ও জিসানের প্ল্যানে জাস্ট একটা টিক্কার কার্ড মারত।
জিসান পুরো পৃথিবীর আন্ডারওয়ার্ল্ড নিজের নিয়ন্ত্রণে নিতে চায়, আর এটাকে লিড করে ডেভিল। জিসান ডেভিলকে মারার প্ল্যান করে এসেছে এতদিনে। এজন্য জিসান ডেভিলের পা চাটা কুত্তার মতো আচরণ করেছে। ডেভিড যা বলেছি সেটাই করেছে, কিন্তু জিসান হলো সব চাইতে ধূর্ত আর হিংস্র পশুর মতো। সে সুযোগে অপেক্ষাতে আছে। জিসান সবার দুর্বলতা জানে, যেটা জিসানের খুব কাজে লাগবে। জিসান তার গ্যাংয়ের ছেলেকে কল দেয়, সবকিছু বুঝিয়ে দেয় কোন সময়ে কি করতে হবে। ওরা সেভাবেই রেডি হয়ে থাকে। রাজ একটা পরিত্যক্ত বিল্ডিং এর ছাদে বসে আছে। হাবিব আর শামিন আসলো সেখানে। একটা টেবিলে চেয়ার রাখা, ওরা দুজন সেখানে এসে বসলো। রাজ বসে আছে, রাজ সিগারেট জ্বালায়। হাবিব বলে, রাজ, আকাশ ভাই কোথায়? চলে আসবে, অপেক্ষা করুন। নিলয়কে কবে মারবে তুমি? নিলয় তো মরবেই। নিলয়কে মারার জন্য তো আপনাদের এখানে ডেকেছি। প্ল্যান কি? প্ল্যান খুবই সহজ। একটা বড় জিনিস পেতে গেলে প্রথমে ছোট জিনিসকে ছাড়তে হয় বা হারাতে হয়, তবে তো বড় জিনিস পাওয়া যায়। হ্যাঁ, সেটা তো জানি, কিন্তু আমরা কি হারাতে যাচ্ছি? আর যা হারাবো তার বিনিময়ে নিলয়কে মারতে পারবো? অবশ্যই, কারণ এটা জাল ফেললেই ধরা পড়বে না। একটু অপেক্ষা করে তবেই পাওয়া যাবে। তাহলে আর দেরি কেন? কাজে লেগে পড়ো। জি, যেমনটা আপনারা চান। রাজ উঠে দাঁড়ালো, কোমর থেকে পিস্তল বের করে হাতের মধ্যে আনলো। রাজ মুচকি হাসতে থাকে, তারপর সামনের দিকে তাক করে। কোনো রকম সময় না নিয়ে ঠাস করে গুলি চালিয়ে দেয়। কোথা থেকে এক ঝাঁক কবুতর উড়ে গেল গুলির শব্দে। হাবিব উঠে দাঁড়ায়, রাজের দিকে তাকিয়ে থাকে। ভয়ে হাবিব চোখের পলক না ফেলেই তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাসতে থাকে, হাসতে হাসতে বলে, গ্যাংস্টার কিং হতে হলে কিছু কাছের মানুষদেরকেও নিজ দায়িত্বে মারতে হয়। যেমন আমার পরিবার, তেমনি তোরাও। গুড বাই মন্ত্রী সাহেব। রাজ, তুই কি করছিস? শালা পেশা কুত্তা, তুই আমাকে মারবি? আমি আক্কা। ঠাস ঠাস করে আরো দুটো গুলি চলে। হাবিব গুলি খেয়ে পড়ে যায় ছাদে। রাজ দ্রুত ওয়ান নাইট গ্যাং নাম লিখে চলে আসে। সাব্বির আর রাকেশ কল দেয় নেহাকে। ম্যাম, আমরা রাজের পিছু নিয়েছিলাম। শহরের ভিতরে যে কন্ট্রাকশনের কাজ চলছিল, তারপর সেটা বন্ধ হয়। সেখানেই এসেছিল রাজ, কিন্তু আর খুঁজে পাইনি। খুঁজে দেখো সব জায়গাতে, সে ওখানেই আছে, জলদি খোঁজো। ম্যাম, দুটো গুলির শব্দ শোনা যায়। মনে হচ্ছে এখানে থাকা সবচাইতে উঁচু বিল্ডিংয়ের দিক থেকে এসেছে। জলদি যাও সেখানে, রাজ বিরাট কিছু করতে যাচ্ছে। ইয়েস ম্যাম। ম্যাম, রাজের গাড়ি দেখতে পেয়েছি। সাব্বির সামনে রাজ, গাড়িতে উঠবে। জলদি চলো, ফাস্ট। রাকেশ আর সাব্বির ফোন রেখে সেদিকে দৌড়াতে থাকে। রাজ গাড়িতে উঠেই গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। সাব্বির আর রাকেশ এসে কিছুই করতে পারে না। ওরা দুজন উঁচু বিল্ডিং এর সব কিছু দেখতে থাকে। অনেকটা সময় পার করে ওরা দুজন সে বিল্ডিং এর সাথে চলে আসে। দেখতে পায় দুটো লাশ পড়ে আছে। কাছে যেতেই দেখে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন শিক্ষামন্ত্রীর লাশ। রাকেশ লাশগুলোর কাছে যেতেই দেখলো লাশের পাশে লেখা ওয়ান নাইট গ্যাং। সাব্বির সবকিছু ছবি তুলে নিল। রাকেশ রাজ তাহলে কিলার শুভ্রের হয়ে কাজ করে। নেহা ম্যামের টেবিলে সিয়াম যে লাশের ছবি ছিল, সেই লাশের পাশে দেখেছিলাম ওই ওয়ান নাইট লেখা। নেহা ম্যাম শিওর ছিল যে এটা শুভ্রের কাজ। তার মানে রাজ, শুভ্র এরা হলো ওয়ান নাইট গ্যাংয়ের লোক, আর শুভ্র হলো সেই গ্যাংয়ের লিডার। তার মানে রাজের পিছনে নয়, বরং আমাদের শুভ্রকে ধরতে হবে। ঠিক বলেছ, আমাদের চোখে ধুলো দিতে রাজ নিজেকে লিডার বানিয়েছিল, কিন্তু আসলে শুভই হলো আসল লিডার। শুভকে ধরতে হবে আমাদের। ওরা সবকিছু ছবি তুলে নিয়ে পুলিশ ফোর্সদের কল দেয়। লাশ পোস্টমর্টমে পাঠায়। তারপর নেহাকে সবকিছু জানায় ওরা। নেহা থানায় বসে সব খবর পেয়েছে। হঠাৎ নেহার ফোনে কল আসে, আননোন নাম্বার। নেহা ফোন রিসিভ করে। হ্যালো নেহা। জি, কে বলছেন? পিএম আকাশ বলছি, দেখা করো আমার সাথে। স্যার আপনি? জি স্যার, বলুন কোথায় আসতে হবে? ঠিকানা পাঠিয়ে দেব। তুমি একজন মাস্তানকে সাহায্য করছো নেহা, তোমার আমার সাথে দেখা করা উচিত। আকাশ ফোন কেটে দেয়। ড্রিঙ্কস হাতে নিয়ে সে পায়চারি করছে। কি করবে আকাশ বুঝতে পারছে না। হাবিব আর শামিনকে পাচ্ছে না সে, রাজকেও পাওয়া যাচ্ছে না। সবাই যেন হঠাৎ করে আকাশের থেকে দূরে চলে গেছে বা দূরে থাকছে। আকাশ বুঝতে পারছে না কি হতে যাচ্ছে সামনে।
নিলয়, অর্ক আর অনেক ছেলেরা বসে আছে নিলয়ের পুরনো সেই বাড়িতে। মাসুম আসলো সেখানে। চুপচাপ মাসুম এসে টেবিল থেকে ড্রিঙ্কের বোতল নিয়ে গলায় ঢেলে নিচের দিকে তাকালো। নিলয় জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি তুই? ছিলাম একটু কাছে। কি কাজ? ভাই, আমার তোমার সাথে কথা আছে। কি হয়েছে? কিছু লাগবে তোর? কি লাগবে বল। সিয়াম মারা গেছে। সে আমাদের সাথে ছোটবেলা থেকেই আছে। তার মৃত্যুতে খারাপ লেগেছে অনেক, কিন্তু সিয়াম এমনি এমনি মরেনি। তাকে গলা টিপে খুন করে তারপর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। সব কিছু তুমি জানোই। হ্যাঁ জানি। তো সবকিছু জানার পরও তুমি এখনো চুপ করে আছো? তুমি তো বলেছিলে আমরা তোমার ছোট ভাই, নিজের ভাই বলেছিলে। তাহলে নিজের ভাই মারা যাওয়ার পরও তুমি চুপ আছো, কাউকে কিচ্ছু বললে না। শুভ্র মেরেছে সিয়ামকে, এটার বড় প্রমাণ হলো জেসমিন। তুমি কেন শুভ্রকে মারলে না? সবকিছু জেনেও তুমি কেন চুপ আছো? তার মানেটা কি বলবে আমাকে? দেখ মাসুম, জানি সিয়াম মারা গেছে, কষ্ট তোর হচ্ছে, আমারও অনেক কষ্ট হচ্ছে। চাইলেই আমি শুভ্রকে মারতে পারি, কিন্তু শুভ্রকে মারবো না এখন। সময় হলে ঠিকই মারবো। আমাকে আমার মতো করতে দে। হাসিস কেন তুই? ঠিকই তো আছে, সব কিছুর জন্য সময় দরকার। সময়? একটা মানুষ মারা গেছে, তার জন্য সময় লাগবে? ওয়াও, বেস্ট লাইন ছিল এটা ভাই। তোমার এই সময় কখনো হবে না ভাই। তোমার জন্য আমরা কি না কি করেছি, আর তুমি কিনা তার মৃত্যুর প্রতিশোধ নিতে সময় নিচ্ছ। এর মধ্যে যদি আমার কিছু হয়, যদি অর্ককে মেরে ফেলে, তখন কি সময় লাগবে তোমার? কি বলতে চাচ্ছিস মাসুম? তুই চুপ কর। সত্যি কথা হলো, নিলয় হলো অন্ধকার জগতের কিং, আর সে সব সময় সবকিছুর আগে নিজেরটাই ভাবে, কখনো আমাদের কথা ভাবেনি। আর আমরা বোকার মতো স্বার্থ ছাড়াই তার পিছনে ছুটে গিয়েছি। কিন্তু দিন শেষে নিলয় সব সময় নিজের স্বার্থটাই ভেবেছে। আমরা মরলেও তার কিছু আসে যায় না। আমাদের তো আর জীবনের মূল্য নেই। রাস্তায় পড়েছিলাম, তুলে এনে বড় করেছে। সে আসলে একজন স্বার্থ হাসিল করা মানুষ। আমরা মরলেও তার কিছু আসে যায় না। মাসুম। নিলয় উঠে এসে মাসুমের গালে চর বসিয়ে দেয়। মাসুম চর খেয়ে ড্রিঙ্কসের গ্লাসে জোরে চাপ দিয়ে ধরে, গ্লাসটা ভেঙে যায়। মাসুম হাসতে থাকে। মাসুম হাসতে হাসতে বলে, জানতাম এটাই হবে। তুমি কখনো আমাদের ভালোবাসোনি ভাই, নিজের স্বার্থের জন্য সব করেছো। আমাদের কথা ভাবোনি, আমাদের রাস্তা থেকে ঠিকই তুলে এনেছো। কখনো পড়াশোনা তো করতে বলোনি, বানিয়েছো গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের খারাপ মানুষেরা আমাদের চেনে, কিন্তু এই সমাজের কোনো ভদ্র মানুষেরা আমাদের চেনে না। খারাপ তো খারাপেরাই চিনবে। ভালো কাজে কখনো ব্যবহার করনি। নিজের স্বার্থের জন্য তুমি আমাদের ব্যবহার করেছো। তুমি একটা সেলফিশ। সিয়াম বলল তুমি দিব্যি ভালো আছো, তুমি তোমার বইয়ের সাথে ভালো আছো। আমরা কি চাই, কি লাগবে, আমাদের সব ঠিক আছে কিনা জানতে চাওনি। সবকিছু নিজের মতো করে তৈরি করেছো, নিজের ইচ্ছা মতো আমাদের কাজে লাগিয়েছো। তুমি মূলত আমাদের ছাড়া কিছুই না। আমাদের সাহায্যে তুমি আজ হয়েছো গ্যাংস্টার লিডার, আন্ডারওয়ার্ল্ডের কিং। কিন্তু আমাদের জীবনটা নরক বানিয়েছো। পুলিশের থেকে বাঁচতে হয় আমাদের প্রতিনিয়ত। কখন মরে যাব কোনো গ্যারান্টি নেই। তোমার কিচ্ছু হবে না, হলেও সেটা পরে, কারণ তুমি গ্যাংস্টার লিডার, আমরা গোলামি করে গেলাম। মাসুম, তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? তুই এসব কেন বলছিস? বাইরে চল। অর্ক সরে যা, বলতে দে তাকে। অর্ক সরে আসে। নিলয়ের সামনে দাঁড়িয়ে আছে মাসুম। মাসুম কাঁদছে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে ওর সামনে। মাসুম বলে, মায়ের কথা মনে আছে? সে তার বাবাকে বাঁচাতে আমাদের সাথে জয়েন হয়েছিল। সে পারেনি তার বাবা মাকে বাঁচাতে। সে বলেছিল নিলয় আমাদের ব্যবহার করে। সেদিন তাকে বিশ্বাস না করাটা আমার ভুল ছিল। আমি চলে যেতে চাই। মাহি ফিরে এসেছে। মায়ের সাথে আমার দেখা হয়েছিল। সে সিয়ামের ব্যাপারে বলেছে। নিলয় আমাদের জন্য ভাবে না, নিলয় নিজের কথা ভাবে। আজ থেকে আমি সবকিছু ছেড়ে চলে যাচ্ছি। আমি আর এই মাস্তানি জগতে আর থাকতে চাই না। আমি সুন্দরভাবে বাঁচতে চাই। মাহিকে বিয়ে করে মাহির সাথে থাকতে চাই। কখনো আর আসবো না। মাসুম, কি বলছিস রে তুই? নিলয় ভাই কি করেছে আমাদের জন্য ভুলে গেছিস? রাস্তায় পড়েছিলি, ভাই তোকে নিয়ে আসছে, আর তুই কিনা। আমার হাত ছাড়া অর্ক, আমি তাকে চিনতে ভুল করেছি। রাস্তা থেকে তুলে এনেছিল, প্রয়োজনে তার কথা মতো কাজ করেছি। সব শোধ। এখন আমি আমার মতো থাকতে চাই। ভাই, মাসুম চলে যাচ্ছে, তাকে আটকাও। ছেড়ে দে, ওকে যেতে দে। ভাই, মাসুম। মাসুম অর্কের থেকে নিজেকে হাত ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। অর্ক চুপচাপ দাঁড়িয়ে থাকে নিলয়ের সামনে। অর্ক জানে নিলয় নেহাকে ছেড়ে এসেছে, কিন্তু মাসুম বুঝলো না। মাসুম সেখান থেকে বের হয়। রাত হয়ে গেছে। মাসুম মাহিকে কল দেয়। মাহি, আমি ভেবে নিয়েছি আমি তোমার সাথে থাকবো। তোমাকে ভালোবাসি আমি আজও। নিলয়ের সাথে সবকিছু শেষ করে আসছি। আমি সবকিছু বলে আসছি। সে মনে হয় না আমার কাছে বাধা দেবে। আমি শান্তিতে বাঁচতে চাই তোমার সাথে, ভালোবেসে একসাথে থাকতে চাই। চলো আমরা দূরে কোথাও হারিয়ে যাই, তারপর কেউ খুঁজে পাবে না আমাদের। বাহ,
এটাই তো চাচ্ছিলাম, মানে অনেক বছর পর আমাদের ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে। চলে এসো, আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, কাজে কেউ রাখছি, একেবারে বিয়ে করে এখান থেকে গাড়িতে করে চলে যাব অনেক দূরে। ঠিক আছে। মাসুম চলে যায় সেখান থেকে, আর নিলয় বসে আছে নিজের জায়গাতে। অর্কও চুপচাপ বসে আছে। পুরো বাড়িটাতে অনেক মানুষ ভর্তি থাকলেও কোনো কথা নেই। নীরবতা ভেঙে নিলয় বলল, পৃথিবীতে দুই ধরনের মানুষ হিংস্র হয়। এক ধরন হলো যারা টাকার পিছনে ছোটে, আর এক ধরন হলো যারা কাছের মানুষ হয়ে মনে আঘাত যারা করে। আমি তো টাকার পিছনে ছুটিনি, আমি তো এমন ছিলাম না। কত কত বছর একসাথে থেকেও কাছের মানুষগুলো এভাবে হারিয়ে চলে যাচ্ছে দূরে আমাকে ছেড়ে। আমার কি দোষ? আমার কি খারাপ লাগা নেই? ভাই চিন্তা করো না। না অর্ক, ভাই। চলে যা। মানে কোথায়? চলে যা এখান থেকে, আমাকে ছেড়ে চলে যা। আমি চাই না তুইও শেষ সময় আমাকে কষ্ট দিয়ে চলে যাস। এখন যা তুই, যাতে কষ্ট কম হয়। আমি চাই না আমাকে কেউ আর বলুক। আমি নিজের স্বার্থটাই বুঝি। তোদের জন্য কত কিছু করলাম, অথচ তোরা আমাকে বুঝলি না, কষ্ট দিলি আমাকে। অর্ক বসা থেকে উঠল, নিলয়ের কাছে এসে নিলয়কে জড়িয়ে ধরে বলে, ভাই আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ওরা বোকা, আমি না। নিলয় কিছু বলল না। হঠাৎ নিলয়ের ফোনটা বেজে উঠল। মাসুম মাহির দেওয়ার ঠিকানায় চলে আসে। মাসুম গাড়ি থেকে নামে। গাড়ি থেকে নামতেই অবাক হয়, কারণ এটা সেই নির্জন রাস্তাটা যেখানে সিয়ামকে মারা হয়েছিল। কিছুটা দূরে পুকুর আছে। মাসুম মাহিকে কল দেয়। মাহি রিসিভ করে। কোথায় তুমি? আর তুমি নির্জন রাস্তাতে আসতে বললে কেন? আমাদের এত লুকোচুরিয়া কেন? জানতে পারবে তুমি, এখান থেকেই তো আমাদের নতুনভাবে জীবন শুরু হবে। থাকো, আমি আসছি। মাহির ফোন কেটে দেয়। শুভ তখন মাহির কোলে মাথা রেখে শুয়ে আছে। মাহি শুভ্রের চুলগুলো টেনে দিতে থাকে। মাহি শুভ্রকে বলে, কাজ হয়ে গেছে, চলো এবার। শুভ্র আর মাহি বের হলো। নিলয় আর অর্ক বসে আছে। অর্ক কি করবে বুঝতে পারছে না। অর্ক বলে, মাসুম এতটা বোকা কেন ভাই? সে মাহির পাল্লাতেই পড়লো। অনেক চিন্তা হচ্ছে ভাই, যদি মাসুমের কিছু হয়। অপেক্ষা কর অর্ক, সময় হতে দে, দেখবি ওরা ভয়ে সবাই কান্না করবে। ওদের মতো ওরা কথা বলতে থাকে। এদিকে মাসুম গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মাহির অপেক্ষা করছে সে। কিছু সময় পর দূর থেকে একটা বাইক আসতে দেখলো মাসুম। বাইকের আলো সোজা তার দিকে এসেই পড়েছে। বাইকটা সোজা মাসুমের কাছে এসে থামলো। বাইক থেকে মাহি নামলো। মাহিকে দেখে মাসুম অনেক খুশি হয়। মাহিকে যে জড়িয়ে ধরে মাসুম। মাসুম মাহিকে জড়িয়ে ধরে বলে, মাহি, আমি সব ছেড়ে চলে এসেছি। নিলয় ভাইকে ছেড়ে এসেছি খালি তোমার সাথে থাকবো বলে। চলো আমরা এই বিষাক্ত শহর ছেড়ে চলে যাই বহুদূর, যেখানে থাকবে না কোনো প্রতিশোধের নেশা, থাকবে না কোনো হিংস্র হাইনার দল। আমি আর তুমি থাকবো সেখানে, ভালোবেসে এক ছাদের নিচে থাকবো। দুজনে একটা ছোট্ট সংসার বানাবো, শুধুই থাকবে সেখানে ভালোবাসা। চলো মাহি, আর দেরি নয়, আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো। একসাথে মরবো না গো। মানে বুঝলাম না, কি বলছো? একসাথে বাঁচবো না, একসাথে মরবো না, তুমি আগে মরবে। কি বলছো তুমি? মাসুম মাহিকে ছেড়ে দেয়। মাহি হাসতে থাকে। মাসুম অবাক দৃষ্টিতে মাহিকে দেখছে। মাহির এমন আচরণ মাসুমের কাছে বড্ড অচেনা লাগে। মাসুম কি বলবে বুঝতে পারে না। হঠাৎ ওর প্রচন্ড ভয় লাগতে শুরু করে। মাসুম বলে, আমি জানি তুমি মজা করছো, চলো না, দেরি হয়ে যাচ্ছে তো। এখনই চলো, ভালো কাজে দেরি করতে নেই। আর তোমার কাজই কোথায়? বিয়ে করেই তবে যাই, চলো। আমি তো আমার গন্তব্যে যাব, কিন্তু তুই যাবি সোজা উপরে। আমি তো উপরে যেতে চাই না সোনা। কি বলছো তুমি? বোকা হাদারাম একটা। গুড বাই। বলেই মাহি সোজা মাসুমের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মাসুম গাড়ির সাথে গিয়ে ধাক্কা খায়। অর্ক আর নিলয় বসে আছে। অর্ক বলে, ভাই সিয়াম যে মারা গেছে এই কথাটা মাহি জানলো কিভাবে? তার মানে কি শুভ্রের সাথে মাহিও আছে? ওরা একসাথেই কি সিয়ামকে মারছে? তার মানে মাসুমকেও? নিলয়ের ফোনে তখনই কল আসে। নিলয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহার কল এসেছে। নিলয় রিসিভ করে। নেহা বলে, নিলয়, আমার টিম রাজের পিছু নেয়। রাজ আর শুভ্র মিলে হাবিব আর শামিন স্যারকে মেরে ফেলেছে। ওদের লাশের পাশে ওয়ান নাইট গ্যাং নাম লেখা পেয়েছি। ওরা বড় কিছু করতে যাচ্ছে। নিলয় দ্রুত বের হয়। ফোন না কেটে অর্ককে বলে, বাইক বের কর,
ওরা মাসুমকে মেরে ফেলবে। নিলয় ফোন কেটে মাসুমের নাম্বারে কল দেয়। মাসুম পাকা রাস্তার উপরে পড়ে আছে, ফোন বাজছে ওর। কোনো রকমে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখে নিলয়ের কল। মাসুম রিসিভ করে। নিলয় বলে, মাসুম, কোথায় তুই? এত বকা কেন ভাই তুই? জানিস আমি তোদের জন্য নেহাকে ছেড়ে চলে এসেছি। আমার যা কিছু আছে সব তোদের 3 জনের নামে লিখে রাখা। বোকার মতো কাজ করেছিস কেন তুই? একবারও ভাবিসনি মাহের সাথে তোর সেদিনই প্রথম দেখা, সে তোকে সিয়ামের মারার বিষয়ে বলেছে। একবারও কি তোর মনে হয়নি এই খবরটা মাহি জানলো কি করে? ভাই ভাই আমাকে মাফ করে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি ভাই। কোথায় আছিস? সিয়াম সিয়াম। মাসুমের হাত থেকে মাহি ফোনটা কেড়ে নিয়ে রাস্তার উপরে ফেলে দিয়ে পায়ের সাথে মিশতে থাকে। আরো একটা বাইক আসে সেখানে। শুভ্র নামলো বাইক থেকে। মাহি পিস্তল তাক করে আছে মাসুমের কপাল সোজা। ট্রিগারে শুট করতে যাবে তখনই শুভ্র বলে, জান, এত জলদি সহজ মৃত্যু কেউ দেয়? আর একটু কঠিন করতে হবে। সামনে পুকুর দেখছো না? পুকুরে ওকে জ্যান্ত ফেলে দিই। কিন্তু ওটা তো নদীর সাথে যুক্ত, লাশটা তো নদীতে গিয়ে পড়বে। বোকা, নিলয়ের হাহাকার আরো বাড়বে। সিয়ামের তো অর্ধপুরা লাশটা নিলয় তো নিজের চোখেই দেখেছিল। মাসুমেরটা সে দেখবেই না। শান্তি লাগবে অনেক আমার। তুমি তো দেখি বহুত হারামি। তোমার মতে এসো না। দুজন হাসতে থাকে। মাসুম কাশির সাথে রক্ত বের হতে থাকে। শুভ্র এগিয়ে গিয়ে মাসুমের পেটে ঢুকে থাকা ছুরিটার উপরে পা দেয়। মাসুম চিৎকার করে উঠতে গিয়েও পারে না। শুভ্র হাসতে থাকে। মাসুম কোনো রকমে বলে, নিলয় ভাই তোদেরকে বাঁচতে দেবে না, এর থেকেও অনেক ভয়ঙ্কর কষ্ট দিয়ে তোদের সবাইকে মারবে। চুপ কর হারামি, নিলয়ের কথা বলবি না। জান, জলদি কাজটা শেষ করো। বেচারার বিয়ে করার খুব শখ হয়েছিল, তাই না রে? পাগল একটা। আমি শুভ্রকে ভালোবাসি, বুঝলি? তোকে মারার এটা একটা মাইন্ড গেম ছিল। বোকাদের সাথে মাইন্ড গেম খেলে একটুও মজা নেই। তবে হ্যাঁ, প্রথমবার তোর সাথে গেমস খেলে অনেক মজা পাইছি রে। এত সহজে তুই টোপটা গিরে ফেললি, জানতামই না এত সহজে তোকে মারতে পারবো। তোদের কাউকে আমি বাঁচতে দিব না। আমি নিলয়কে মারবো। রিল্যাক্স জান, তুমি বাইকে বসো, আমি ওকে ফাঁইতে ফেলে আসি। শুভ্র কথাটা বলে মাসুমের ছুরিতে আবার লাথি দেয়। মাসুম এবার চিৎকার করে ওঠে যন্ত্রণায়। শুভ্র মাসুমের পা ধরলো, তারপর টেনে নিয়ে যেতে থাকে পুকুরের দিকে। শুভ্র পুকুরের কাছে আসে, মাহিকে বলে, জান, ও রক্ত দিয়ে 1 নাইট গ্যাংয়ের নাম লেখো। মাহি মুচকি হেসে বসলো। শুভ মাসুমকে ফেলে দেয় পানিতে। ভারী কিছু পানিতে পড়লে যেমন শব্দ হয় তেমনটি শব্দ শুনল মাহি। মাহির লেখা শেষ হয়। শুভ্র চলে আসে, মাহির কাছে এসে বলে, শালা বেশে চলে যাচ্ছে। মাহি হাসলো। তারপর আর সেখানে ওরা এক মুহূর্ত দাঁড়ালো না। যে যার বাইক নিয়ে সেখান থেকে চলে আসে। নিলয় আর অর্ক মাসুমকে খুঁজে চলেছে। নিলয় থামলো, অর্ককে বলল, মাসুম, বারবার সিয়ামের নাম বলছি, তার মানে সিয়ামকে যেখানে মারা হয়েছিল সেখানেই কি মাসুমকে নিয়ে যাওয়া হয়েছে? ওরা দুজন বাইক নিয়ে সেখানে আসলো। দূরে মাসুমের গাড়ির আলো জ্বলতে দেখে দ্রুত আসে সেখানে। মাসুমের গাড়ি দেখতে পায় ওরা। অর্ক জলদি গাড়ির ভিতরে এসে মাসুমকে ডাকে। গাড়ির দরজা খোলা ছিল, কিন্তু মাসুমের গাড়ি থাকলেও মাসুম কোথাও নেই। অর্ক নিলয় ডাক দেয় মাসুমকে। অর্ক দৌড়াতে যাবে গাড়ি থেকে নেমে, তখনই নিলয় অর্ককে থামায়, বলে, দাঁড়া। অর্ক দাঁড়ায়। নিলয় এগিয়ে আসে, নিচে টর্চ মেরে দেখে সেখানে রক্ত অনেক। নিলয় বসলো। তাজা রক্তের ঘ্রাণ নিলয়ের অচেনা নয়। নিলয় পাশে তাকায়। রক্ত দিয়ে লেখা রাস্তার উপরে 1 নাইট গ্যাং। নিলয় চোখ বন্ধ করলো। অর্ক মাসুম বলে জোরে চিৎকার করে কেঁদে উঠল। নিলয় পিস্তল বের করে আকাশের দিকে ঠাস ঠাস করে কয়েকবার গুলি করে মাসুম বলে ডেকে উঠল। অর্ক বলে, ভাই, রক্তের দাগ ঘাসের উপরে দেখো। নিলয় সেই দিকে তাকায়। কিছু একটা টেনে নিয়ে যাওয়ার চিহ্ন, সাথে রক্তের দাগও আছে। নিলয় আর অর্ক টর্চের আলো ফেলে সেই টেনে নিয়ে যাওয়ার জায়গার দিকে এগিয়ে যায়। কিছুটা হাঁটতেই তারা পুকুরের কাছে আসলো। পুকুরটা বেশ গভীর, স্রোত বইছে পুকুরের পানিতে। পুকুরটা সেই ঝর্ণার সাথে কানেক্ট। আর রক্তের দাগ এখানে এসেই শেষ হয়েছে। পুকুর পাড়ে শেষ রক্তের দাগ আর কোথাও নেই। মাসুমের কোমরে বেল্ট ছিঁড়ে পড়ে আছে পুকুরের পাড়ে। অর্ক সেটা হাতে নেয়, তারপর নিলয়কে বলে, ভাই, মাসুমকে মেরে ওরা টেনে নিয়ে আসে এখানে, যার ফলে ওর কোমর থেকে বেল্ট ছিঁড়ে গেছে আর ওর লাশটা এই পুকুরের পানিতে ফেলে দিয়েছে। লাশ ভেসে এতক্ষণে নদীতে গিয়ে পড়েছে।
আমরা মাসুমকে হারিয়ে ফেললাম ভাই। সিয়ামের লাশটাও তো পেয়েছিলাম, কিন্তু ওরা মাসুমের লাশটাও আমাদের পেতে দিল না। ওদেরকে আমি বাঁচতে দিব না ভাই। যখন আমাদের আপন বলতে কেউ ছিল না, তখন আমরা নিজেরাই নিজেদেরকে আপন করে নিয়েছি। শুভ্রকে আমি মারবো ভাই, মাহিকেও আমি মারবো। আমি ওদের কাউকে বাঁচতে দিব না ভাই। সবগুলোকে আমি এমন ভাবে মারবো যেন ওরা কখনো একে অপরকে দেখে চিনতে না পারে। শুভ্র কোথায় আছে? অর্ক, তুমি একা পারবে না। ওরা একসাথে প্ল্যান করেই মাইন্ড গেম খেলছে। ওরা চাচ্ছে তোমরা যেন ওদের উপরে অ্যাটাক করো, কারণ ওরা ভালো করেই জানে নিলয়ের কাছের লোক তোমরা, আর তোমাদের মারলে নিলয় আসবেই। আর নিলয় যখন যাবে তখন নিলয়কে তারা মেরে ফেলবে। ওরা ঘুরে তাকায়। নেহা দাঁড়িয়ে আছে, নেহার হাতে মাসুমের ভাঙ্গা ফোন নেহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিলয় পুকুর পাড়ে গিয়ে ঘাসের উপর বসেছে, পাশে অর্ক দাঁড়ানো, আর পিছনে নেহা আর ওর পুলিশ টিম দাঁড়িয়ে আছে। অর্ক পিস্তল বের করলো। অর্ক প্রশ্ন করে, আমরা মরি বা বাঁচি তাতে আপনার কি? আজকেই ওদের সবাইকে মারবো। ভাই তুমি চুপ কেন? আর আপনি বা এখানে কি করছেন? চলে যান। আমি চাই না তোমরা এভাবে মারা যাও, তোমাদের বাঁচাতে এসেছি। কেন এসেছেন? যেখানে আপনিও আমাদেরকে মারতে চান, সেখানে আপনি বাঁচাতে আসবেন কেন? কারণ আমি তোমার ভাইকে। হ্যাঁ ভাই, কি ভাইকে মারতে চান আগে? কারণ আমি তোমার ভাইকে ভালোবাসি। এই জন্য মারতে? অর্ক থামে। নিলয় ঘুরে তাকায় নেহার দিকে। দুজনেই অবাক হয়ে নেহাকে দেখছে। নেহা নিলয়ের পাশে এসে বসলো। নিলয়ের হাতে পিস্তল রাখা। নিলয়ের হাতের উপর হাত রেখে বলল, আমি তোমাকে হারাতে চাই না নিলয়। আগের নেহা আমি আর নেই। আমি জানি না আসলে তোমাকে কখন ভালোবেসে ফেলেছি, কিন্তু আসলেই তোমাকে ভালোবাসি আমি। আমি তোমার খারাপ সময়ের পাশে থাকতে চাই। আমি তোমাকে আমার করেই রাখতে চাই। যারা হারিয়েছে তাদেরকে ফিরে পাবো না, কিন্তু আমি, তুমি, অর্ক, রূপা একসাথে থাকতে চাই। হাসছো কেন? অর্ক, তোর কি মনে হয় আমি ইচ্ছে করে সিয়াম আর মাসুমকে মরতে দেখলাম? মানে সিয়াম আর মাসুম আকাশের লোক ছিল। কি মানে? নিলয় বসে থেকে উঠে দাঁড়ালো। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালালো। তারপর সিগারেটের টান দিয়ে বলে, আকাশ আমাকে চেয়েছিল তার হয়ে কাজ করতে, কিন্তু আমি করিনি। অনেক টাকার অফার করেছিল, তবুও আমি রাজি হইনি। কিন্তু সবাই কি আর নিলয় রে? টাকার কাছে বিশ্বাসকে কিভাবে বিক্রি করি বল? কিন্তু সিয়াম আর মাসুম সেটা পারেনি। ওরা নিজেরা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আকাশ ওদের এত টাকা দিয়েছিল যে ওরা নিলয়কে ভুলে গিয়েছিল, কিন্তু আকাশ জানে না আমি ওদের কথা জেনে গিয়েছিলাম। আকাশ ওদেরকে ব্যবহার করে আমাকে মারতো, নয়তো আমাকে আকাশের দলে নেওয়ার জন্য এই গেমসটা খেলেছিল। কিন্তু বুঝতে পারছি না শুভ্র কেন ওদেরকে মারছে। তবে যাই হোক, আকাশ, রাজ কিংবা সেই অজ্ঞাত পিয়ন যেই হোক, তারা জানে না আমি মাথা দিয়ে খেলছি। সময় হলে সবাই বুঝবে আমার চুপ থাকার মানেটা আসলে কি, আমার হিংস্রতা কতটা ভয়ঙ্কর সেটা ওরা বুঝতে পারবে। তাই এখন যা হচ্ছে সেটা হতে দে। অভিনয় করে যা অর্ক, সব রহস্য একসাথে সামনে নিয়ে আসবো। আমিও দেখতে চাই ওরা কতক্ষণ খেলতে পারে। একটা সময় তো আমার পালাও আসবে, তাই না? সামনে ইলেকশন, সেদিকে আপাতত ফোকাস রাখ। আর নেহা, আমি তোমাকে ভালোবাসি না। আমার ভিতরে কোনো ভালোবাসা নেই। আমি একা থাকতে ভালোবাসি। আমি নিজের মতো করে ভালো থাকি। প্রেম, ভালোবাসা, বিয়ে, এসব কিছু প্রতিটা মানুষের জীবনে রুলসের মতো। আর গ্যাংস্টার কখনো কোনো রুলসের মধ্যে থাকতে চায় না। গ্যাংস্টার থাকে রুলসের বাহিরে। আমি রুলস মানি না। এই মাইন্ড গেমের শহরে সবাই মরবে। আমি মারবো সবাইকে, খুব জলদি কিছু একটা হবে। সময় হলে সবাই বুঝতে পারবে। নিলয় সিগারেট ফেলে দিয়ে নিজের বাইকের কাছে আসে। কোমরে পিস্তল গুজে নিলয় সেখান থেকে চলে যায়। অর্ক আর নেহা অবাক হয়ে বোকার মতো তাকিয়ে আছে সেই দিকে। রাজার আকাশের সামনে বসে আছে শুভ্র, সাথে মাইহিও আছে। রাজ ড্রিঙ্ক করছে। শুভ্র বলে, মাসুমও শেষ, এবার সোজা অর্ক আর নিলয়কে মারবো। কাজ তাহলে অনেক এগিয়েছে। সামনে ইলেকশন, জলদি আমাদের মাঠে নামতে হবে। আমাদের দল হারলে হবে না। আরে চিন্তা নেই স্যার, আপনার হারাবে কে? নিলয়। সে তো নিজেই সব হারিয়ে বসে আছে। এবার দেখবেন রাজ কি করতে পারে। তোমার উপর ভরসা তৈরি হচ্ছে রাজ।
তুমি পারবে এবার নিশ্চয়ই। রাজ চোখ বন্ধ করলো। এমন কথাই সে আকাশের থেকে শোনার জন্য এত বছর অপেক্ষা করেছে। রাজ যাই করত সেটাতে নিলয়ের প্রশংসা করত আকাশ, যেটা রাজ সহ্য করতে পারতো না। রাজ নিলয়ের জায়গাতে আসার জন্য সবকিছু করেছে। শত্রু কি বন্ধু, আর বন্ধুকেও শত্রু বানিয়েছে। রাজ শুভ্রের দিকে তাকায়। শুভ্র মনে মনে বলে, গ্যাংস্টার কিং তো আমি হব, কেউ আমাকে থামাতে পারবে না। কি হতে যাচ্ছে এই গ্যাংস্টারদের জীবনে? আন্ডারওয়ার্ল্ড জগতে যেন কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। সবাই ওই একটা জায়গাতেই যেতে চায়, আর সেটা হলো কিং এর আসন। কিন্তু কিভাবে? রাজ বসে আছে, হাতে সিগারেটের প্যাকেট, বালির উপরে একের পর এক সিগারেট খাচ্ছে। হঠাৎ কে যেন তাকে পিছন থেকে কাঁধে হাত দেয়। রাজ চমকে পিছনে তাকিয়ে দেখে তার মেয়ের বয়সী একটা মেয়ে দাঁড়ানো। মেয়েটা রাজকে সালাম দিল। রাজ কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে সালামের জবাব দেয়। মেয়েটা হেসে বলল, আঙ্কেল, আপনার জন্য এই চিঠিটা একটা দাদু দিতে বললো। এই নিন। উনি ওই যে দোকানে। আরে উনি কোথায়? এতক্ষণ তো ছিল, আমাকে বললো আপনাকে এই খামটা দিয়ে আসতে। কোথায় গেল তিনি? আচ্ছা, সমস্যা নাই, দাও আমাকে, যেতে পারো তুমি। ঠিক আছে আঙ্কেল। মেয়েটা চলে যায়। রাজ মেয়েটার দিকে তাকিয়ে থাকে। রাজের মন খারাপ হলে এখন সে নদীর পাড়ে এসে বসে। রাজ হলুদ খামটা ছিল আগের মতোই চিঠি। রাজ ফোনের টর্চ মেরে চিঠির লেখা পড়তে থাকে। রাজ চিঠিতে কি লেখা সেটা পড়ে। সময় হলো এক প্রকার খেলনার জিনিস। সময়কে বাধা না গেলেও সময়কে বশ করে খেলতে জানতে হয়। সময় কারোর জন্য না, কিন্তু সময়কে নিজের করে নিতে হয়, যেটা গ্যাংস্টাররা করে। তুমি গ্যাংস্টার হতে পারবে? সময়কে বশ করতে পারবে? হাবিব আর শামিনকে তো মেরে ফেললে, নিজের জন্য তো এবার প্রস্তুত হও। রাফিয়ান জগৎটা একটা নিকৃষ্ট জায়গা। তুমি যাকে রক্তের গন্ধ ফেরত দিচ্ছ, সে ঠিক একইভাবে তোমাকেও রক্তের গন্ধ ফেরত দেবে। তখন সেটা হবে আরো হিংস্র। বেস্ট অফ লাক, ওয়ান নাইট গ্যাং। চিঠিতে আর কিছুই লেখা নেই। রাজ আশেপাশে তাকায়, কেউ নেই সেখানে। সন্ধ্যা নেমেছে অনেকটা সময়। শান্ত নদীটা হঠাৎ অশান্ত হয়ে যায়। ঢেউগুলো একদম পারে আশ্রে পড়তে শুরু করে। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়। একটা হিমশীতলে নেয় ভয় যেন ওর সারা শরীরে বেয়ে বেয়ে যেতে থাকে। বুকটা কাঁপতে শুরু করে। চিঠিটা খুবই সাধারণ, কিন্তু পড়ার পর সবই কেমন যেন ভয় পেতে থাকে। রাজ জিসানকে কল দেয়। রাজ কিছু সময় চুপ থেকে বলে, ভাই, হাবিব আর সামিনকে মারার কথা আমি আর আপনি জানি, তাহলে যে চিঠি দাতা সে কিভাবে জানে? তবে কি চিঠিটা আপনি দিয়েছেন? শার্ট আপ রাজ, আমি সব ফালতু কাজ করি না। আমার টার্গেট কি তুমি ভালো করেই জানো। চিঠিতে কি আছে? আছে অনেক কিছু, তবে হুমকির কিছুই নেই। কিন্তু এটা শিওর যে সেই অজ্ঞাত ব্যক্তি আমার ব্যাপারে জানে। আমি যখন আমার পরিবারকে মেরেছি তখনও চিঠি পেয়েছি। চিঠিটার ছবি তুলে পাঠাও, দেখছি কে সে। রাজ ফোন কেটে দেয়। একমাত্র ভরসা ওই জিসান। কি করবে কে জানে। আকাশ পায়চারি করে চিঠির লেখার মানে বুঝতে থাকে। কি হতে পারে? রাজকে জেনে নাকি এই আন্ডারওয়ার্ল্ডের সব কিছুই সে জানে। কি সে কি তবে আসল গ্যাংস্টার? কিন্তু সে কে? সে নিশ্চয়ই শক্তিশালী কেউ। নিলয় দরজাতে টোকা দেয়। আদনান সাহেব দরজা খুলে দিল। নিলয়কে দেখে তিনি অনেক খুশি। আদনান সাহেব নিলয়কে জড়িয়ে ধরে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আদনান সাহেব বলে, নিলয়, তুমি এসেছো? আমি তোমাকে নিয়ে অনেক চিন্তা করেছি। নেহার সাথে আমার কথা হয়েছে, সে একটু আগে এসেছে। মাসুম ফোন হয়েছে, শুভ্র মেরেছে তাকে, লাশটা পানিতে ফেলে দিয়েছে। নেহা কাঁদছিল এসব বলে। বুঝতে পারছি না শুভ্র তোমার কাছে কি চায়। আপনি ভালো করেই জানেন সে কি চায়। আমরা তো 2 ছেলে ছিলাম আমাদের পালিত মায়ের। শুভ্র তো ছোট থেকেই বেয়ারা ছিল, এজন্য মা কখনো আপনাদের বাড়িতে শুভ্রকে আনতো না। আমি মাঝে মাঝে আসতাম মায়ের সাথে। আমাকে আপনি বাড়ির সামনে যে কৃষ্ণচূড়া গাছ আছে সেখানেই প্রথম দেখেছিলেন। শুভ্র ভালো হলো না। আমরা কেউই ভালো না আদনান সাহেব। আমরা মানুষেরা সব সময় স্বার্থের পিছনে ছুটি। স্বার্থটা সবার জীবনের সাথে জড়িত। আপনি চান প্রধানমন্ত্রী হতে, শুভ্র ঠিক চায় গ্যাংস্টার কিং হতে। হয়তো রাজও একই জিনিস চায়, আর চাই বলেই তো এত কিছু। কিন্তু জানেন না যে মাসুম আর সিয়াম বেইমানি করেছে। আকাশ ওদের ব্যবহার করেছে। আকাশের কাছে ওরা বিক্রি হয়েছে। আমি আকাশকে আগে মারব। নিলয়, মাথা ঠান্ডা করো। তুমি তো সবকিছু ভেবে কাজ করো, এত রেগে যাচ্ছ কেন? মাঝে মাঝে রাগ প্রকাশ করতে হয় স্যার, আপনি বুঝবেন না। ইলেকশনের বেশি দেরি নেই, সেটা নিয়ে কথা বলতেই এসেছি। ওরা দুজন বসে কথা বলে।
কথা শেষ করে আদনান চলে যায় ভিতরে। জিসান আসে নিলয়ের কাছে। জিসান আসতেই নিলয় তাকায় তার দিকে। নিলয় জিসানের দিকে কিছু সময় তাকিয়ে থাকে। জিসান প্রশ্ন করে, কি ব্যাপার, তুই আবার এসেছিস? নেহাকে ছেড়ে না চলে গিয়েছিস? তাহলে আবার কেন এসেছিস? আমার বোনকে কি শান্তিতে থাকতে দিবি না? আমার তো মনে হয় তোরই শান্তিতে থাকা হচ্ছে না আমি থাকলে, তাই না? হ্যাঁ, আমি শান্তি পাই না। আমার পায়ে গুলি করেছিল, ঠিক এতটুকু দূরত্ব থেকে। আমার চোখ বন্ধ করলেই তোর গুলির শব্দে আমার ঘুম ভাঙে। তোকে মারার জন্য আমি প্রহর গুনি। কেন যেন গুলি করেছিলাম? আচ্ছা, তুই তোর এই গুলি করার গল্পটা সবাইকে বলেছিস নিজের মতো বানিয়ে, তাই না? কিন্তু কেন গুলি করেছিলাম সেটার আসল গল্পটা বলিসনি। বিশেষ করে তোর বোনকে কখনো বলিসনি। জিসান চুপ হয়ে যায়। নেহা এসে পিছনে দাঁড়িয়েছে। জিসান নিলয়ের সামনে থেকে চলে আসবে, তখনই নেহার গায়ের সাথে হুইল চেয়ারটা বেঁধে থেমে যায়। নেহার দিকে তাকায় জিসান। জিসান বলে, এসেছিস বোন? পিস্তলটা দে আমার, আমি ওকে এখানেই গুলি করে মেরে ফেলি। তোর ভাইয়ের প্রতিশোধটা নিয়ে নে বোন। হ্যাঁ নিব ভাইয়া, তোমাকে যে কষ্ট দিয়েছে তাকে তো কষ্ট পেতেই হবে। কিন্তু তোমাকে নিলয় কেন গুলি করেছিল ভাইয়া? একটা মিশনে নিলয়কে খুন করতে বাধা দেয়, তারপর সে আমার উপরে গুলি করে। আমার সব টিমদের সে একা মেরে ফেলে। মিথ্যে বলো কেন ভাইয়া? তোমার টিম মেম্বার সদদের ভেতরে হামিদ ভাইও ছিল। আজকে হামিদ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, তোমার কথা জিজ্ঞাসা করেছিল। বলেছিলাম পঙ্গু হয়ে বসে আছে বাড়িতে। হামিদ বলে তুমি নাকি পঙ্গু হয়েছো, এটাও তোমার ভাগ্য। যদি নিলয় বুকে গুলি করতো তাহলে তুমি মরেই যেতে। জানতে চেয়েছিলাম নিলয় কেন আমার ভাইকে মারেনি, তখন হামিদ ভাই সবটা বলে। আমি সবটা জানতে পেরেছি ভাইয়া। নেহা কথা শেষ করে জিসানের মুখের কাছে মুখ আনলো। জিসান মাথা নিচু করে নেয়। নেহা কাঁদতে থাকে। নেহা কাঁদতে কাঁদতে বলে, তুমি এতটা খারাপ কিভাবে হলে ভাইয়া? জেরিন আক্তার যারা তোমার গার্লফ্রেন্ড ছিল, তুমি কি করলে? শেষে কিনা ডেভিডের কাছে তাকে বিক্রি করে দিলে, পাচার করে দিলে তাকেও। এতটা নিচে কিভাবে নামলে তুমি? যারা পালিয়ে বেশ্যাপল্লিতে গিয়ে লুকিয়েছিল, তোমরা গিয়েছিলে তাকে আনতে। নিলয় বাধা দিতে আসে, সেখানেই নিলয় তোমাকে গুলি করে। আর তুমি এতদিন মিথ্যে গল্প বলেছো আমাকে। কেন ভাইয়া, কেন? কি দোষ ছিল আমার? কেন মিথ্যে বলেছিলে তুমি? হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, কারণ নিলয় একজন মাস্তান, একজন টপ গ্যাংস্টার। সে তাকে মারার জন্য উপর থেকে অর্ডার নিয়েছিলাম আমি, কারণ নিলয়ের জন্য আমার কাজ কঠিন হয়ে যেত। সেদিন নিলয় জানতে পারে এবারের নারী পাচারকারীদের ভেতরে আমিও আছি। নিলয় আমাকে মারতে আসে, নিলয়কে আমি মারতে পারিনি বলেই তাকে বলেছিলাম আমার কাজটা করে দিতে। নতুন গল্প সাজিয়েছিলাম যাতে করে তুই নিলয়কে মারিস। নিলয়ের বাড়িতে ঢোকার প্ল্যান আমিই তোকে দিয়েছিলাম। নিলয়ের বাড়িতে কাজের মেয়ে হিসেবে প্রবেশ করে তার মন জয় করে তাকে আঘাত করাটা আমার প্ল্যানের অংশ ছিল, কিন্তু তুই মারতে পারলি না। নিলয়কে ভালোবাসলি। আমার পা ভালো থাকলে নিলয়কে মেরে ফেলতাম। জিসান কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নিলয় জিসানের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। জিসান দরজা দিয়ে ভেতরে প্রবেশ করার আগে নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয় মুচকি হাসলো। জিসানের দিকে চোখ টিপ দিল নিলয়। নিলয় নেহার কাছে আসে। নিলয়কে নেহা জড়িয়ে ধরে। নিলয় নেহাকে বলে, আমার জন্য একটা কাজ করে দিবা? হ্যাঁ নিলয়, বলো, সব করে দেব। তোমার ভাইয়ের রুমে আমাকে একটু নিয়ে যেতে পারবে? বেশিক্ষণ থাকবো না। আচ্ছা, ভাইয়া যখন গোসলে যাবে তখন যেও, নয়তো কাজের লোক বেড়াতে নিয়ে যায় বিকেলে, তখন যেও। না হলে সে তোমাকে দেখলে না জানে কি বলবে। বাট আমাকে ছাড়ো, তুমি আমাকে ছুবে না। ছুলে আমি সেখান থেকে কেটে ফেলবো সব। ধ্যাত নিলয়, সরি তো। শোনো, যেও না। নিলয় বাড়ি থেকে বের হয়। পিছন পিছন নেহ আসতে থাকে। তারপর শুভ্র একটা ছোট্ট পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে। সামনে একজন মাস্ক পরা লোক। শুভ্র তাকে চেনে। লোকটা শুভ্রকে বলে, ভাই কাজগুলো তাহলে কমপ্লিট? না, আর একজন বাকি আছে। মেন একজন আছে, তার কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব, তারপর সবকিছু শেষ। তোমার কাজে আমি খুশি হয়েছি, বলো কি চাও তুমি? আমি কিছুই চাই না। আমি যেটা চাই সেটা আমি আদায় করিনি। আমার কিছু চেয়ে নিতে ভালো লাগে না। শুভ্রকে কেউ চিনে না স্যার। শুভ্রকে ভাবছে কেউ ব্যবহার করছে।
কিন্তু ওরা কেউ জানে না আমি কতটা হিংস্র। আমি সব কিছু এক নিমিষে শেষ করে দিতে পারি স্যার। গ্রেট, আমি জানি তুমি কেমন, তাই তো এই সময় এসে তোমার মতো একজনকে আমি বেছে নিয়েছি আমার কাছের মানুষ হিসেবে। তুমি তোমার মতো গেমসটা শেষ করো, আমি বাকিটা দেখছি। আর কেউ যেন বুঝতে না পারে তুমি কি চাও, তোমার উদ্দেশ্য কি, তুমি কেন এখানে এসেছো। স্যার, রাজ মনে করে সে আমাকে আন্ডারওয়ার্ল্ড থেকে নিয়ে এসেছে, কিন্তু রাজ জানে না সে আমাদের ট্রাপে পা দিয়েছে। আমি দেখতে চাই রাজ কিভাবে হাসিল করে সবকিছু। আমি জানি তুমি পারবে, তবে সাবধান, এই রঙের দুনিয়াতে সবাই কিন্তু বুদ্ধিমান, কাউকে ছোট করে দেখার নেই। চিন্তা নেই স্যার, মিশনটা তো অনেক বছরের একটা ক্ষুধা জমে আছে। খিদেটা পেটের নয়, মনের মস্তিষ্কের। আসি স্যার, আপনি সাবধানে থাকবেন। শেষ মুহূর্তে ছাড়া এই মিশনে আপনি কিন্তু আমাকে পাশে পাবেন না। শুভ্র, তুমি হয়তো জানো না, সাপ শুয়ে থাকলেও তার পাশ দিয়ে গেলে বিষাক্ত সুবল যে দিবে না, এটা বাবাও একটা বোকা কাজ। অপেক্ষা করো, আমার সাহায্য তোমার কাজে লাগবে। শুভ্র চলে যায় সেখান থেকে। পাড় ছেড়ে মেন রাস্তায় আসতে বেশ কিছু সময় লাগে। শুভ্র তার গাড়ির কাছে আসলো। গাড়িটা এতক্ষণ যার সাথে কথা বলছিল তারই দেওয়া। শুভ্র গাড়ির কাছে এসে যখন দরজা খুলবে, তখনই সামনে ডিগির উপরে একটা হলুদ খাম সাদা চিকন কস্টেপ দিয়ে লাগিয়ে রাখা। শুভ্র আশেপাশে তাকালো, কেউ নেই, কোনো জনমানব নেই, কোনো কিছুই নেই। শুভ্র তার হাত পকেট থেকে ফোন বের করে সময়টি দেখে নেয়। রাত 1টা বাজতে চলেছে। কে থাকবে এই নির্জন জায়গাতে? শুভ্র কেবল একাই এখানে আছে, কিন্তু চিঠি দিল কি? সেই হলুদ খামে চিঠি। শুভ্র তাড়াতাড়ি খামটা হাতে নিয়ে ছিঁড়ে ফেল। চিঠিতে একটা ভাঁজ করা। শুভ্র গাড়ির ভিতরে গিয়ে বসলো, জানালা লাগিয়ে গাড়ির ভিতরে আলো জ্বালিয়ে দেয়। তারপর চিঠির লেখাগুলো চোখ বোলাতে থাকে। ঝর্ণার জল আর পাহাড় দুটো বিপরীত হলেও ওরা একসাথে জীবিত থাকে। ঝর্ণার সৃষ্টি পাহাড় থেকে, আর পাহাড়ের সৌন্দর্য ঝর্ণাতেই বেশি। আমরা সব মানুষেরা সুন্দরকে পছন্দ করি। আমাদের চোখের সামনে সৌন্দর্যের অভাব নেই, কিন্তু সুন্দর সব কিছুই যে জীবনের জন্য ভালো একটা ভাবা বোকামি। শুভ সাহেব, প্রথমে সিয়াম, তারপরে মাসুম, ওদেরকে মারলে। তোমাকে সাবধান করেছিলাম এখন কিছু না করতে। বিপদ থেকে সাবধান, আমি কিন্তু সবটাই জানি। পুলিশ হতে সাবধান। গুড লাক অন নাইট গ্যাং। শুভ্র চিঠি পড়ে চোখ বন্ধ করে নেয়, তারপর জোরে চিৎকার করে ওঠে। ব্লাডি বাস্টার্ড বলে গালি দেয় সে। তারপর চিঠিটা মুড়িয়ে পাশের সিটে ছুঁড়ে ফেলে দেয়। আর দেরি করে না সে, দ্রুত গাড়ি চালিয়ে সেখান থেকে সোজা চলে যায় শুভ্র। শুভ্রের গাড়ির পিছনে একটা বাইক ছিল, সেই বাইকের উপরে বসে আছে বৃদ্ধ লোকটি। শুভ্র চলে যেতেই সে চিঠি দেওয়া বৃদ্ধ লোকটা হাসতে থাকে। ডান হাতের আঙ্গুল দুটো পিস্তলের মতো করে সাজিয়ে ডিসকাও বলে গুলি করে আরো দুটো জোরে জোরে হাসতে শুরু করলো। কিন্তু লোকটা কে? কি চাই সে? সবাইকে কেন চিঠি দিচ্ছে? এই লেটার পাঠানোর রহস্য কি? রাজ, হাবিব আর শামীম মারা গেছে। ওয়ান নাইট গ্যাং ওদের দুজনকে মেরে ফেলেছে। আমি জানি এই গ্যাংটা কার। নিলয় মেরেছে ওদেরকে, তাই না? এই নিলয়কে আমি মেরেই ফেলবো। আকাশ সাহেবের কথা শুনে রাজ প্রথমে ঘাবড়ে গেলেও পরে নিজেকে সামলে নেয়। আকাশের চোখে মুখে রাগ আর ভয়ের ছাপ বিশাল, কারণ এদের দুজনের সাথে নিলয়ের শত্রুতা। আকাশ টেবিলে একটা জোরে থাবা দিয়ে বলে, কি ব্যাপার, কথা বলছো না কেন? স্যার, আমার মনে হয় নিলয় প্রতিশোধ নিচ্ছে। আমরা যেমন ওর দুজন কাছের লোকদের মেরেছি, তেমনি সে আমাদের দুজনকে মেরে ফেলেছে। যা ধারণা করা হয়েছিল সত্যি তাই ঘটছে। নিলয় কখনো চুপ থাকবে না, সে ঠিকই তার কাজ করে যাবে। এসব বন্ধ করো। নমিনেশন জমা দিয়েছি, ইলেকশন সামনে। এবার আমাকে ক্ষমতায় থাকতে হবে। আমি এবার ক্ষমতা হাতছাড়া করতে চাই না। চিন্তা নেই স্যার, আপনার ইলেকশনের আগে ডেভিড আসবে। আর ডেভিড আসলেই আমরা অনেক কোটি টাকার মালিক হব। তারপর সেসব টাকা দিয়ে আপনি ইজিলি নির্বাচন করতে পারবেন। কিন্তু আদনানও নমিনেশন পেপার জমা দিয়েছে, সে আমাকে সরাবেই। নিলয় তাকে সবকিছু দিয়ে প্রধানমন্ত্রী করবে। পারবে না স্যার, আমি আছি তো। আপনি প্রধানমন্ত্রী থাকলে আমি নিলয়ের জায়গাটা পাবো, চিন্তা করবেন না। হ্যাঁ, তোমাকে আমি সব ধরনের সুবিধা দেব। গ্যাংস্টার থাকবে তুমি। রাজের বেশ খুশি লাগছে। সে যেদিকে যাক না কেন সে গ্যাংস্টার হবে, এটা রাজের জন্য বেশ ভালো লাগার বিষয়। কিন্তু শুভ্র কার সাথে কথা বলছিল? কে সে? ডেভিড রাজকে কল করেছে। রাজ রিসিভ করে রাজকে বলে, হে রাজ, আমি তোমাদের দেশে এসেছি। কিন্তু বস, আপনি এ সময় কিভাবে? আমি না জানি এসেছি।
জানিয়ে আসলে তোমাদের গ্যাংস্টার নিলয় আমাকে খুঁজে বের করতো, এজন্য চলে এসেছি। ঠিকানা দাও আমাকে, আমি তোমার ওখানে আসব। আপনি কেন এখন আসলেন আমাদের এখানে? আর 3 দিন পর ইলেকশন, এখানে সবাই ইলেকশন নিয়ে ঝামেলায় আছে, যে কোনো কিছু হতে পারে বস। আপনি এই টাইমটা কেন চুজ করলেন? কোনো ব্যাপার না, আমি হলাম ইন্টারন্যাশনাল মাফিয়া, আমার কাছে সবসময় পারফেক্ট সময়। ঠিকানা দাও, আমি এয়ারপোর্টে আছি। 1 মিনিট বস। রাজ মুচকি হাসে। ডেভিড মনে হয় নিজের বিপদ নিজে ডেকে আনছে। কথায় আছে না, যার মৃত্যু যেখানে লেখা সে সেখানে লাখ টাকা খরচ করে হলো সে যাবে। কেউ লাখ লাখ টাকার নতুন বাইক কিনে বাড়ি ছেড়ে ট্যুরে যায় অনেক দূর, সেখানে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। এটাই হলো নিয়তি আর স্থানজনিত মৃত্যু, অর্থাৎ নিয়তি যেখানে মৃত্যু লিখে রাখছে ঠিক সেখানেই মৃত্যু হবে। আপনি মৃত্যুকে কখনো বাধা দিতে পারবেন না। ডেভিডও ঠিক সে নিয়তির খেলায় চলে এসেছে বিটিতে। রাজ হেসে নেয় খানিকটা, তারপর ডেভিডকে জিসানের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দেয়। বস, এয়ারপোর্ট থেকে 30 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মাঝে জঙ্গল, সেই জঙ্গলে একটি সুন্দর বাড়ি বানানো, সেখানে চলে যান। ওটা সবচাইতে সিক্রেট জায়গা, আমি যাচ্ছি সেখানে, দেখা হবে বস। আমি লোকেশন সেন্ড করছি। রাজ ডেভিডকে লোকেশন সেন্ড করে। ডেভিড গাড়ি নিয়ে রাজের দেওয়া লোকেশনে চলে যায়। রাজ জিসানকে সবকিছু জানায়। জিসান বলে, ডেভিড আর ফিরে যেতে পারবে না রাজ, তুমি হবে এই দেশের আন্ডারওয়ার্ল্ড কিং আর আমি হব ইন্টারন্যাশনাল কিং। এটাই গ্রেট চান্স ফর আস। এবার যা হবে সবটা আমাদের প্ল্যানে। দেশটা এখন আমাদের হাতে যাচ্ছে। প্রধানমন্ত্রী যেই হোক না কেন, তারা সবাই চলবে আমাদের নিয়ন্ত্রণে। সময় হয়েছে এবার গোলাম থেকে জমিদার হবার। ভাই, আমার বিশ্বাসই হচ্ছে না আমি গ্যাংস্টার কিং হতে পারবো, কিন্তু ভয় তো একটা আছে, আর সেটা হলো চিঠির ডাক পিয়ন। সে লাস্ট সময়ে এসে যদি বিশেষ কিছু করে। একটা কাজ করা যাক তাহলে। আকাশ, আদনান, নেহা, অর্ক, মানে যাকে পাবো সবাইকে ইলেকশনের রাতেই তুলে নিয়ে যাব। তারপর দেখি লেটারম্যান কি করে আমাদের সাথে। সবাইকে তুলে নিয়ে সেই নির্জন রাস্তাতেই নিয়ে যাব। ডেভিডকেও নিয়ে আসবে সেখানে। তুমি সবকিছু লেট করবে। নিলয়ও আসবে সেখানে আদনানকে বাঁচাতে। সিয়াম মাসুমকে মারলো শুভ্র, অথচ নিলয়ের জন্য প্ল্যান সাজালাম তাকে মারবো বলে, কিন্তু সে বুদ্ধিমান, আমাদের উপরে অ্যাটাক করলো না, সে চুপচাপ আছে। আমি বুঝি না নিলয়ের কি কোনো মায়া দয়া নেই? তার ভাইয়ের মতো লোকেরা মরলো, নিলয় কোনো কিছুই করলো না, এটা আমি মানতে পারছি না। নিলয় আসলো না আমাদেরকে মারতে, আসলেই ওর বুক ঝাঁঝরা করে দিতাম। তবে এবার সেটা মিস হবে না, সবাইকে তুলে নিয়ে আসবো আমি, শুভ্র, মাহি মিলে সবাইকে তুলে নিয়ে আসবো, তারপর মাইন্ড গেম খেলা হবে। ইয়েস, বাকিটা আমি খেলবো। ইলেকশন নিয়ে ভাবো এখন। আকাশ সাহেব যা যা বলেছে সব কিছু করো। ওনার মনে কোনো সন্দেহ তৈরি করা যাবে না। খুব স্বাভাবিক থাকো, কারণ মেইন কার্ড তো এখন আমাদের কাছে। ডেভিডকে দিয়েই সবকিছু করব। থাকো, আমি যাচ্ছি পাহাড় বাংলাতে। জিসান ফোন কেটে দেয়। সে পায়চারি শেষে হুইল চেয়ারে বসলো। বিকেলের সময় জিসান রুম থেকে বের হয় হুইল চেয়ার নিয়ে। নিলয় সোফাতে বসা, আদনান সাহেবও আছে। ইলেকশন নিয়ে নিলয় কাজ করছে। জিসান বের হতেই তার বাবাকে বলে, বাবা, কাশেম কোথায়? সে তো রোজ আমাকে নিয়ে বাড়ির পাশের পার্কে যায় হাঁটতে, ডাক দাও তো। হ্যাঁ, কাশেম, ওই কাশেম। হ্যাঁ বড় স্যার। কত বাজছে দেখছিস? জিসানকে নিয়ে যা, বাহিরে ঘুরিয়ে নিয়ে আয়। আচ্ছা স্যার, ছোট স্যার আসেন। কাশেম আর জিসান বের হয়। জিসানের দিকে নিলয় অনেকক্ষণ তাকিয়েছিল। জিসান চলে যেতেই নেহা আসে। জিসান আর কাশিম পার্কের রাস্তায় আসলো। তারপর জিসান উঠে দাঁড়িয়ে কাশিমকে বলে, তোকে যা কাজ দিয়েছিলাম সেটা করেছিস? জি স্যার। গুড, আপডেট বল। নেহা নিলয়কে ভালোবাসে, কিন্তু নিলয় নেহাকে এড়িয়ে চলে। নিলয় থেকে নেহা কষ্ট পায়। তবে আদনান সাহেবকে নিলয় বেশি ভালোবাসে, আর আদনান সাহেব নাকি তার অনেক কিছু নিলয়কে লিখে দিবে। গুড, আসল কাজের লোক কাশেমকে মেরে তোকে বাড়িতে আনছিলাম। কাশেম সাজিয়েছি, ভালোই কাজ দিয়েছে। কেউ বুঝতে পারেনি তো তুই আমার লোক? না বস, সবার উপরে নজর রেখেছি। এখন চল, গাড়িতে ওঠ। জলদি কাজ শেষ করে সন্ধ্যার ভেতরে ফিরতে হবে, না হলে সবাই সন্দেহ করবে। হুইল চেয়ারটা গাড়িতে ওঠা। জিসানের কথা মতো কাশিম সবকিছু করলো। কাশিম হলো জিসানের লোক। কাশিম নামে একজন কাজে লোক বাড়িতে নিয়ে আসে জিসান অনেক বছর আগে। মূলত জিসান সবকিছু প্ল্যান করেই পঙ্গুর নাটক সাজিয়ে বছরের পর বছর এভাবে আছে, যেন তাকে কেউ কখনো কোনো কাজের মধ্যে থাকবে বিষয়টা না ভাবে। কিন্তু জিসানি যে আসলে হারামি, এটা শুধু জিসান আর রাত জানে। আদনান সাহেব, চিন্তা করবেন না, আমি সবাইকে বলে রেখেছি নির্বাচন কমিটির যে হেড, তার পরিবারই সবাই এখন আমার কাছে।
রাষ্ট্রপতির ছেলে আমার সিক্রেট বাড়িতে আছে। রাষ্ট্রপতি ঠিক সময় মতো আপনার নামটা ঘোষণা করবে, কিন্তু তার আগে আপনার এলাকাতে আপনার পাশ করাটা জরুরি। নির্বাচন কমিটির সবগুলো মেম্বারেরা বর্তমান সরকারের পক্ষে, যে মার্কা আছে তাতেই ভোট দেবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে নামটা ঘোষণা করবে রাষ্ট্রপতি, আর সেই নামটাই হবে আদনান সাহেব। আদনান নিলয়ের কাঁধে হাত বুলিয়ে হাসলো, তারপর বসে থেকে উঠে সেখান থেকে চলে যায়। তারও অনেক কাজ আছে। তার বাকি লোকেদের নির্বাচন কেন্দ্রে থাকার জন্য পাঠিয়ে দেয়। সবকিছু আদনান তার কন্ট্রোলে রাখার জন্য যা যা করা দরকার সেসব করে রেখেছে, যেন এবার কোনো প্রকার ভুল না হয়। আদনান চলে যেতেই নেহা নিলয়ের কাছে আসলো। জিসান চলে গেছে। নেহা বলে, নিলয় ভাইয়া চলে গেছে, চলো এবার। নিলয় দ্রুত জিসানের রুমে আসে। সবকিছু একদম স্বাভাবিক। নিলয় চারপাশে চোখ বোলায়। একটা জায়গায় গিয়ে নিলয়ের চোখ আটকে যায়। নিলয় সেখানে যেয়ে দাঁড়ালো। কাছে যেয়ে খুব ভালো করে দেখলো সে, তারপর শব্দ করে হাসতে থাকে। নেহা বলে, কি ব্যাপার, তুমি ওয়ার্ড্রপের পাশে কি করছো, আর এত মনোযোগ দিয়ে কি দেখছো, আর এভাবেই হাসছই বা কেন? কি হয়েছে তোমার? রাফিয়ানের শহরে সবাইকে একসাথে নিয়ে মাইন্ড গেম খেলতে চাই। চলে এসেছি তোর শহরে, মাইন্ড গেম খেলবো, কিন্তু আমার স্টাইলে। রাফিয়ানরা খেলতে নয়, খেলাতে ভালোবাসে। যখন আসল রাফিয়ান মাইন্ড গেম খেলে, একটাই সমাপ্তি হয়। রাফিয়ান একাই খেলতে ভালোবাসে। যারা দুর্বল তারা দল বেঁধে মাঠে নামে। রাফিয়ানের শহরে রাফিয়ান একাই 100। খেলাটা জমে উঠেছে এবার। আমি রেডি। ওরা জানেই না ওদের সাথে কি হতে যাচ্ছে। ওরা ভাবছে ওরা ওদের মতো করে খেলছে, কিন্তু ওরা জানে না ওদের অজান্তেই আমি ওদেরকে নিয়ে খেলছি, খেলাচ্ছি। কিন্তু নিলয়, আমার ভাইয়ের ঘরে যে কি দেখলে, আর এসে কি সব বলছো? বুঝবে না। শোনো, সাবধানে থেকো। আর তোমার সাথে এখন দেখা হবে না। তুমি বরং নিজেকে সামলে রেখো। আসি। নিলয়, আমি কখনো কাউকেই ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবাসবো এটাও কখনো ভাবিনি। ভাইয়া আমাকে পুলিশ বানিয়েছে। তোমার বিরুদ্ধে সবসময় ভাইয়ার কাছে কথা শুনেছি। তুমি অনেক খারাপও জেনেছি তোমার মতো খারাপ মানুষ এই পৃথিবীতে হয়তো আর নেই। কিন্তু আমি ভুল ছিলাম। আমার মনে তোমাকে নিয়ে যে রাগ বা যে ঘৃণা ছিল, সেটা কেবলমাত্র মিথ্যে ভ্রম মাত্র। কিন্তু আমি এখন বুঝেছি যারা তোমাকে খারাপ বলে তারাই খারাপ, কাজের সাথে জড়িত। যারা তোমাকে সহ্য করতে পারে না তারাই তোমার প্রতি জেলাস। তোমার কাজকে তারা মেনে নিতে পারে না। আমি তোমাকে কাছ থেকে বুঝেছি একটা মানুষকে চিনতে হলে তার কাছে যেতে হয়, তার সাথে মন খুলে কথা বলতে হয়, তাকে রাগাতে হয়, তাকে হাসাতে হয়। সব কিছু করেই তো একটা মানুষকে চেনা যায়। আমি চিনেছি তোমাকে। তুমি গ্যাংস্টার হলেও তুমি একটা ভালো মনের মানুষ। আমি আগে চাইতাম একটা ছোট্ট প্রমাণ পেলেই তোমাকে হয় গ্রেপ্তার করব, নয়তো ইনস্ট্যান্ট গুলি করে মারবো। কিন্তু এখন কি চাই জানো? এখন চাই তুমি সব প্রমাণ নষ্ট করো। আমি তোমাকে আমার মনের কারাগারে বন্দি করতে চাই। এখানে বন্দি হতে অপরাধ করার দরকার পড়ে না। আমি তোমাকে আগামীতে পাশে পেতে চাই। গ্যাংস্টার তুমি, আমি একজন পুলিশ অফিসার। পুলিশ হয়েও আমি তোমাকেই ভালোবাসি, নিজের কাছে রাখতে চাই। সাবধানে থেকো তুমিও। নেহা কিছু বলল না আর। নিলয় নেহার দিকে তাকিয়ে মুচকি হাসে, তারপর সেখান থেকে চলে যায়। জিসান ডেভিডের কাছে আসে। ডেভিড তার সবচেয়ে পাওয়ারফুল সিকিউরিটি নিয়ে এসেছে এখানে। জিসান এসে ডেভিডকে বলে, স্যার, আমি রাজের লোক। আপনার সাথে দেখা করতে রাজ আমাকে পাঠিয়েছে। কোড ওয়ার্ড হলো 1 নাইট। ইয়েস, কাম ইন, বসো বসো। স্যার, 3 দিন পর সরকার ইলেকশন, প্রধানমন্ত্রী চেঞ্জ হতে চলেছে। কে চেঞ্জ করবে? আকাশ আমার খাস লোক। আকাশের কারণে, রাজের কারণে আমি এই দেশে অনেক বড় বিজনেস প্রতিষ্ঠা করেছি। আকাশ যদি মন্দিরে না থাকতো তাহলে আমার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে। বিরাট বড় প্রজেক্ট নিয়ে আমি এসেছি এবার। শুধু নারী পাচার নয়, এবার থেকে হাসপাতাল থেকে মানুষের কিডনিও আমি নিতে চাই। এটার মাধ্যমে আমি 200 কোটি টাকা দিতে পারবো। সব আমার লাগবে। এত বড় কাজের জন্য তো আমি এখানে এসেছি। কিন্তু আকাশ কেন হারবে? আমি তো সব ব্যবস্থা করেই আকাশকে রেখেছি। স্যার, এবার এই নির্বাচনের সবচেয়ে এগিয়ে হলো আদনান সাহেব। কিভাবে সম্ভব? কে তাকে মন্ত্রী বানাবে?
তাকে ফিনিশ করে দাও। রাজকে বলো তাকে মাঠ থেকে সরিয়ে দিতে একবারে। সম্ভব না স্যার, আমরা কিলার নিয়ে এসেছি তাকে সরানোর জন্য, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি। হোয়াট? বাট হোয়াই? সে কি খুব পাওয়ারফুল? আমাকে বললে তো তাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করি। আমার দেশের কিলার আছে অনেক। বাট স্যার, আপনার পাঠানো কিলারেরাও তাকে মারতে পারবে না, কারণ আদনানকে মন্ত্রী বানাচ্ছে নিলয়। আপনি নিশ্চয়ই নিলয়কে চেনেন। ইয়েস, নিলয়। ও মাই গড, নিলয় আছে ওর সাথে। এই নিলয়কে মারা কি সম্ভব না? সম্ভব ছিল না, কিন্তু এখন সম্ভব। আমরা নিলয়কে মারার আগেই আদনানকে তুলে নিয়ে আসব। আদনানের মেয়েকে আগে নিয়ে আসব, তারপর আদনান সাহেব, এরপর নিলয়। যখন নিলয় আসবে তখন আমরা নিলয়কে মেরে ফেলবো। ওয়াও, গ্রেট আইডিয়া। তোমাকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেবো বাংলাদেশ থেকে। গুড ওয়ার্ক। যাও, কাজ শুরু করো, আমিও আসবো সেখানে। ইয়েস স্যার, আসবেন। আমরা তো আপনারই অপেক্ষা করছিলাম। জিসান সেইখান থেকে বের হয়। রুম থেকে বেরিয়ে মেন রাস্তায় এসে একটা সিগারেট জ্বালালো। তারপর সিগারেটে হাত গুজে শেষ বাজাতে গাড়ির কাছে আসে। গাড়িতে বসে রাজকে কল দেয়। সবকিছু ঠিক আছে, যা বলছি তা মন দিয়ে শোনো। ইলেকশনের দিন, যেদিন ভোট গণনা করা হবে, সেদিন সবাইকেই তুলে নিয়ে আসবে, কেউ যেন বাদ না থাকে। আর সেদিনই হবে আসল ফয়সালা। কি হবে প্রধানমন্ত্রী সেটার সিদ্ধান্ত নেব আমি যাকে বানাবো সে হবে প্রধানমন্ত্রী। কিন্তু ডেভিড, সে কি করবে? তাকে মেরে ফেলা হবে, চিন্তা নেই। গেমস তো সবে শুরু, আমার যে এখনো খেলা বাকি আছে। রাজ ফোন কেটে দেয়। রাজের চিরকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। রাজ সবাইকে পার্টি অফিসে ডাকে। আকাশও আছে সেখানে। রাজের স্বপ্ন পূরণ হতে সবচাইতে বড় বাধা হলো নিলয় সরে গেলে জিসান এসব আকাশ ও শুভ্রকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারবে, কারণ সে ডেভিডকে সরিয়ে দিতে পারে। সে শুভ্রকে মারতে সময় নিবে না। রাজ আকাশকে বলে, স্যার, ইলেকশন তো চলে এসেছে, আমার কাছে একটা প্ল্যান আছে। আর সেটা হলো, যদি সরকার পাল্টে যেতে থাকে, আমরা সেদিন রাতেই, মানে ইলেকশনের রাতেই, ভোট গণনার আগে আদনান আর তার মেয়েকে তুলে নিয়ে আসবো। রাষ্ট্রপতি যদি তার নাম ঘোষণাও করে, সেকেন্ড চয়েস তো আপনি আছেনই। আদনান যদি না থাকে, তাহলে আবার আপনি মন্ত্রী, তখন আপনি আবার সব ক্ষমতা পাবেন। আদনানকে সেদিন তুলে এনে মারবো, আর নিলয়ও আসবে সেদিন। নিলয়কে ডাকতে অর্ককে ব্যবহার করব আমি। শুভ্র, মাহি 3 জন মিলে ওদের সবাইকে নিয়ে আসবো। আপনি থাকবেন, তারপর হবে গেম শেষ। আমরা আমাদের ক্ষমতা ফিরে পাবো। ইয়েস, এটাই সবচাইতে ভালো আইডিয়া। কাজ শুরু করো রাজ, যা লাগবে সব আমি তোমাকে দেব। আমিও এরকম ধামাকা কিছু চাচ্ছিলাম। আমি নিলয়কে মারবো না, নিলয় আমার হাতে মরবে। আমি নিলয়কে মারতে চাই। আমার সাথে ওর পুরনো শত্রুতা, আমি মারবো। আকাশের কথায় সবে বেরিয়ে যায়। ওদিকে নিলয় জানে কি হতে যাচ্ছে। নিলয় অর্ককে বলে, তুই রূপা থেকে আপাতত দূরে থাক। আমি চাই ওরা তোকে মারতে রূপাকে তুলে নিয়ে যাক। ভাই, রূপা? ভাই ডেকেছিস না? বিশ্বাস রাখ, আমাকে আমার মতো করে খেলতে দে। যা যা বলেছি সব কর। এটাই হতে যাচ্ছে শেষ গেমস। যা কাজ কর, আমি একটু রিল্যাক্সে ঘুম দেব, তারপরই তো হবে খেলা। মনে রাখিস, রাফিয়ান খেলতে নয়, খেলাতে ভালোবাসে। আজকে নির্বাচন, আজকে যে পার্টির মন্ত্রী আদনানও সেই একই লীগের সদস্য, কিন্তু আদনান আকাশের চেয়ারে বসতে চায়। নিজের উপজেলাতে আদনান বিপুল হারে ভোট পায়, আকাশেরও তার উপজেলা থেকে ভোট পায়। সব মিলে আকাশের লীগ সবার থেকে এগিয়ে। সারাদিন পেরিয়ে সন্ধ্যা হয়, ভোট শেষ হয়। নিলয় বসে আছে ছাদে, আদনান সাহেব পাশে আছে। নিলয় আর আদনান সাহেব সিগারেট খাচ্ছে। আদনান সাহেব বলে, নিলয়, অনেক বছর পর আমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, তাই না? আমি অনেক খুশি। জীবনটা মানুষের অতি নগণ্য, অনেক ছোট্ট। এই ছোট্ট জীবনে কখন কি ঘটে যায় কেউই বলতে পারে না। সেটা তো আমি জানি, কিন্তু তুমি আজকে গ্যাংস্টারের ড্রেস পরে আছো কেন? কি করতে চাচ্ছ? জন্ম নিলে মরতে হয় আদনান স্যার, এটা হলো চরম সত্য। তেমনি মরার আগেও সবাইকে তার কৃতকর্মের পাপ কিছুটা হলেও ভোগ করতে হয়। সব কিছু যদি পরকালের জন্য থাকে, তাহলে এ জীবনে মানুষের দুঃখ, কষ্ট, অসুস্থতা, হাহাকার থাকতো না। পরকালে শাস্তির যে তীব্র ভয়াবহতা আছে, তার নমুনা হিসেবে দুনিয়াতে আছে এত কষ্ট। এখানে সবাই যেন তার জীবদ্দশায় একবার না একবার বিরাট সমস্যা বা কষ্টের ভিতরে পড়ে। তেমনি সেখানেও রয়েছে এমন। মনে করেন
আমিও একজনকে সেই কষ্টের সাগরে ফেলতে চলেছি। অনেক জটিল কথা বলো তুমি নিলয়। আমি তোমার কথা বুঝি না, কিন্তু আমি মনে করি সময় গেলে সাধন হয় না, তাই সময়কে কাজে লাগিয়ে কষ্টকে ছুঁড়ে ফেলতে হবে। নিলয় আর আদনান সাহেব কথা বলছিল, ঠিক তখনই সেখানে নয়ন নামের ছেলে আসে। নিলয়ের ডাক দেয়। নিলয়কে এসে বলে, ভাই অর্ক আর রূপাকে তুলে নিয়ে গেছে রাজ। আচ্ছা ঠিক আছে। কি? ওরা এত সাহস কোথা থেকে পায়? নিলয়, ওরা তোমাকে নিয়ে গেমস খেলছে। আজ আমি যাব সেখানে, চিন্তা নেই। বেশ, তবে আমি এদিকে সামলাচ্ছি। রাত 9টার ভিতরে ঘোষণা করা হয় কে বসবে প্রধানমন্ত্রীর চেয়ারে। নিলয় চলে যায় সেখান থেকে। নিলয় বাইক নিয়ে বের হতে যাবে, তখনই নেহা সামনে এসে দাঁড়ায়। নিলয় নেহার কাছে যায়। নিলয় নেহার কানের কাছে মুখে এনে অনেক কিছুই বলে। নেহা সব কিছু শুনে অবাক হয়। ভয়ে সে নিলয়ের থেকে কিছুটা দূরে সরে যায়। নিলয় বাইকে এসে বসলো। তারপর নেহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, রেডি থেকো। নিলয় বের হয় আদনানের বাড়ি থেকে। নিলয় চলে যেতে 3টে গাড়ি এসে সেখানে। সাইলেন্সার লাগানো সবার পিস্তলে। সিকিউরিটি গার্ডদের মেরে শুভ্র আর মাহি আসলো ভিতরে। আদনান সাহেবের কাছে আসে শুভ্র। হ্যালো ডিয়ার এভনিন। শুভ্র, এসেছো? আমি জানতাম তুমি আসবে আমার কাছে। হ্যাঁ, ছোট থাকতে আসা উচিত ছিল, কিন্তু এখন আসেনি। এবার আসলাম, কিন্তু আফসোস এই আশাটা আপনার জন্য সুখকর নয়। চলেন আমার সাথে। মাহি, তুমি নিহাকে নিয়ে যাও। মানে কোথায় যাবে? দেখো শুভ্র, তুমি কিন্তু জানো না কি করছো। নিলয় যদি জানতে পারে আমাকে তুমি তুলে নিয়ে যাচ্ছ। আদনান সাহেবকে বেশি কিছু বলতে দেয় না শুভ্র। একটা বেসবল ব্যাট দিয়ে ওনার মাথায় জোরে একটা বাড়ি দেয়। আদনান সাহেব পড়ে যায় ছাদের ফ্লোরে। নেহা চিৎকার করে ওঠে, বাবা, বাবা ওঠো, ছাড় আমাকে। তোরা তো রাজের লোক, তোরা জানিস না রাজ কত খারাপ? তোরা মরবি, আমাকে ছাড় বলছি। শুভ্র মাহির দিকে তাকায়। নেহার ফোনটা হাতে দেয় নেহাকে। নেহা ফোন হাতে নিয়ে নিলয়কে কল করলো। নিলয় নেহার ফোন পেয়ে রিসিভ করে। নেহা বলে, নিলয়, শুভ্র আমার বাবাকে আর আমাকে তুলে নিতে এসেছে। জিসান ভাইয়াকেও মেরেছে, বাঁচাও আমাদের। শুভ্র কাছে আসে। নেহার মুখে অজ্ঞান করার মেডিসিন স্প্রে করে দিতেই সে কয়েক সেকেন্ড পর জ্ঞান হারায়। শুভ্র ফোনটা হাতে নিল। কলে আছে নিলয়। কানে ধরে শুভ্র বলে, হ্যালো স্যার, বলেছিলাম না আমার হাতে আপনার ধ্বংস আছে। ওদের দুজনকে নিয়ে যাচ্ছি কেন জানিস? রাষ্ট্রপতিকে বল প্রধানমন্ত্রীর নাম যেন এখন ঘোষণা না করে। কাজটা করে দে, তারপরে এসে ওদেরকে নিয়ে যা। শুভ্র ফোন কেটে দেয়। তারপর ফোনের উপরে একটা গুলি করে। ওদের দুজনকে নিয়ে চলে যায় সে। তারপর নিলয় যা চেয়েছিল তাই হয়েছে। নিলয় এবার খেলবে নিজের ইচ্ছেতে। যা সে করতে চেয়েছিল সে সেটাই করবে। শুভ্র আরও তার কাজটা সহজ করে দিয়েছে। সন্ধ্যা রাত পেরিয়ে মাঝ রাতে শুরু হয়। আকাশ, রাজ, শুভ্র আর মাহি বসে আছে গাড়ির উপরে। সামনে রাস্তার উপরে পড়ে আছে আদনান সাহেব, নেহা, জিসান, অর্ক আর নিলয়ের কয়েকজন লোক। আদনান সাহেবের জ্ঞান ফেরে। আকাশ হাতে হকি স্টিক নিয়ে এগিয়ে আসে। আদনানকে টেনে তোলে। আকাশ তার সামনে হাঁটু মুড়ে বসলো। আকাশকে দেখে আদনান সাহেব ভয় পায়। আদনান বলে, তাহলে শুভ্রের সাথে তুইও আছিস? হ্যাঁ, শুভ্রকে তো আমি নিয়ে আসছি। আমাকে ছেড়ে দে তোরা, না হলে নিলয় যখন আসবে তখন তোরা কেউ বাঁচতে পারবি না। সময় থাকতে সিদ্ধান্ত নেই। চুপ শালা, আমাকে মেরে তুই প্রধানমন্ত্রী হতে চাস? তোর ইচ্ছাকে আমি এখনই শেষ করব। শয়তান কখনো নিজের স্বার্থের জন্য ভালো মানুষের মতো আচরণ করে, কিন্তু তোরা তো শয়তানকে চিনিস না। বুঝতে পারবি আসল শয়তান কে। তুই কি জানিস? তুই মরতে চলেছিস, তবুও তুই কেন এভাবে কথা বলছিস? তোর তো সারা জীবনের ইচ্ছে ছিল আমাকে মেরে আমার জায়গাতে আসা। এজন্য নিলয়কে ছোট থেকে বড় করলি, কিন্তু তোর এই ইচ্ছেটাও তো কখনো পূরণ হবে না। নিলয়কে তুই মানুষ বানাতে পারলি না। তোর কাজের জন্য নিলয়কে রাক্ষস বানিয়েছিস। হ্যাঁ, নিলয় আমার লোক, সে তোদের সবাইকে মেরে ফেলবে, কিন্তু আমি নিলয়কে ভালোবাসি, নিলয় আমাকে ভালোবাসে। চুপ করো, তোকে তো মেরেই ফেলবো। আমার বাবাকে ছেড়ে দে তোরা, না হলে আমি তোদের সবাইকে মেরে ফেলবো। আরে এরা কারা? এরা এখনো বেঁচে আছে কেন? এদের সব কয়টাকে মেরে ফেল। ঠিক সে সময় একটা বাইক আসে সেখানে। মাথায় হেলমেট পরা। মাথা থেকে হেলমেট খুললো সে। বাইকের উপর বসে আছে নিলয়। নিলয়কে দেখে রাজেরা বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় বাইক থেকে নেমে দাঁড়ায়। ওদের সবার দিকে তাকিয়ে আছে। নিলয় আদনানকে বলল, আদনান সাহেব, রাষ্ট্রপতি জানে আপনি আর আকাশ দুজনেই রাইভাল। আকাশ আপনাকে তুলে নিয়ে এসেছে।
তাই আপাতত ঘোষণা দেয়নি কে হবে প্রধানমন্ত্রী। নিলয়, ওদের সবাইকে মারো, সবাইকে মেরে আমাকে নিয়ে চলো। আমি ওদের লাশ দেখতে চাই, কেউ যেন বেঁচে না থাকি। কিন্তু এমপি সাহেব, এত সহজে কি সব কিছু হয়? আমি তো বহু বছর ধরে অপেক্ষা করে আছি নিলয়ের জন্য। নিলয়কে আমার মারতেই হবে। আরে ইয়ার, 2 দিন এসে নিলয়কে মারতে চাস? তুই চিনিস নিলয়কে? খুব ভালো করে চিনি, আমি ছাড়া কে চিনবে তাকে? কিন্তু কিন্তু আমি নিলয়কে মারতে চাই। আমার চোখের সামনে নিলয় আমার বাবা মাকে গুলি করেছিল। আমি নিলয়কে মারবই। মাহি কথাটা বলেই চলে আসে সামনে, হাতে পিস্তল। নিলয়ের দিকে এগিয়ে এসে পিস্তল দিয়ে শুট করতে যাবে, ঠিক তখনই একটা স্নাইপারের গুলি এসে মাহির কপাল ঘেঁষে পিছনে থাকা গাড়ির উপরে গিয়ে লাগে। ধম করে শব্দ হয়। নিলয় হাসতে থাকে। ভয় পায় সবাই। নিলয় তাহলে একা আসেনি। নিলয় একটা সিগারেট জ্বালালো। শুভ্র দেরি করে না, নিলয়ের হাতে গুলি করে। নিলয় হাত উঁচু করে ওর লোকেদের থামায়, কেউ যেন গুলি না করে সেটার নির্দেশ দেয় নিলয়। আদনান সাহেব নিলয়কে ডাকে। নিলয়, কি করছো? মারো ওদের, দেখিয়ে দাও তুমি কতটা ভয়ঙ্কর। আর তোরা নিলয়কে চিনিস না, নিলয় সবকিছু করতে পারে। কিন্তু নিলয় আমার কাছে কিছুই না। শুভ্র কথাটা বলে নিলয়ের কাছে আসে। নিলয়ের গালে জোরে খুশি দেয়। নিলয় বাইকের উপরে গিয়ে পড়ে। হকি স্টিক দিয়ে শুভ্র নিলয়কে অনেক মারতে থাকে। নিলয় চুপচাপ মার খায়। নেহা বলে, নিলয়, নিলয় কি করছো তুমি? ওরা তোমাকে মেরে ফেলবে নিলয়। প্লিজ নিলয়, তুমি চলে যাও, তুমি চলে যাও নিলয়। ওরা তোমাকে মারার জন্যই এই প্ল্যান করেছে। নিলয়, তুমি চলে যাও, ওরা অনেক খারাপ। এই নিলয়, তুমি এভাবে মার কেন খাচ্ছ? নিলয় ওঠো। নিলয়, ওদের আজকে দেখিয়ে দাও তুমি কতটা পাওয়ারফুল। নিলয়, কি হচ্ছে তোমার? এত দুর্বল কেন? নিলয় ভয় পেয়েছে। নিলয় জানে এখানে সে আমাদের সাথে পারবে না, তাই নিলয় এবার মরবে। অনেক ইচ্ছে নিলয়কে মরতে দেখবো, আজ সেটা পূরণ হবে। ভাই, ওরা মাসুম সিয়ামকে মেরে ফেলেছে, ওরা আমাদেরকে মারবে। তুমি চলে যাও ভাই, তুমি নিজেকে বাঁচাও। আমাকে তোদের মতো লুজার আমি দেখিনি। হাত পা বেঁধে রেখেছিস কেন? সাহস থাকলে ছাড় আমাকে। শুভ্র কিছু বলো না। কোমর থেকে একটা চিকন চাকু বের করলো। কোনো কথা চাই শুভ্র নিলয়ের পেটে চাকু ঢুকিয়ে দেয়। নিলয় পড়ে যায় মাটিতে। শুভ্র নিলয়ের পেটে লাথি দেয়। নিলয় সবার দিকে তাকায়। নেহা, আদনান আর অর্ক কাঁদছে। চিৎকার করে নিলয়কে ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু শুভ্র নিলয়কে মারতে থাকে। নেহা বলে, আমি তোমাকে ভালোবাসছি নিলয়। তোমাকে আমি মারতে চেয়েছিলাম, কিন্তু আমি তোমাকে মরতে দেখতে চাইনি কখনো। ভালোবাসি নিলয়, খুব ভালোবাসি। আহারে প্রেম, চুপ কর। নিলয় শুভ্রকে থেমে থেমে গলায় বলল, ওদের সবাইকে ছেড়ে দে, এদের যেন কিছু না হয়। ছেড়ে দে ভাই ওদেরকে। তোকে কথা দিয়েছিলাম আমি তোকে কখনো মারবো না। আমি আমার কথা রেখেছি। ঠিক, তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে কখনো মারবে না, কিন্তু আমি তো বলিনি আমি তোমাকে কখনো মারবো না। আমি তোমাকে মারবো, আর আমি হব এই গ্যাংস্টার জগতের কিং। তোমার বিদয়ের পালা চলে এসেছে। ছাড় নিলয় ভাইকে, তোকে আমি একাই মারতে পারবো। ছাড় বলছি। আরে ইয়ার, এই শালার চামচাটা বেশি লাপাচ্ছে। শুভ্র কথাটা বলে নিলয়কে কয়েকটা লাথি দেয়। নিলয়ের সারা গা থেকে রক্ত বের হচ্ছে। নিলয় সবার দিকে ফ্যাল ফ্যাল করে তাকালো, তারপর আস্তে আস্তে চোখ বন্ধ করে। শুভ্র অর্কের কাছে আসলো। অর্কের হাতে পায়ের বাঁধন খুলে দেয়। অর্ককে শুভ্র বলল, তুই আয় আর দেখ নতুন গ্যাংস্টার খালি বুদ্ধিতে নয়, শক্তিতেও কতটা পারে। দেখা যাবে। অর্ক দৌড়ে এসে শুভ্রকে জোরে একটা খুশি দেয়। শুভ্র রাস্তার উপরে পড়ল। শুভ্রের গাল ফেটে রক্ত বের হচ্ছে। শুভ্র উঠে দাঁড়ায়। পিছনে থাকা আকাশ, রাজ আর মাহি বসে বসে শুভ্রের ফাইট দেখছে। অর্ক নিলয়ের কাছে আসে। নিলয়কে জড়িয়ে ধরে ডাক দেয়, ভাই ভাই ওঠো, ভাই ওঠো প্লিজ। এইভাবে তুমি মরতে পারো না ভাই। অর্ক উঠে দাঁড়ালো। শুভ্রের দিকে এগিয়ে আসে। শুভ্রকে আরো একটা খুশি দেয়। শুভ্র কিছুটা দূরে সরে দাঁড়ালো। শুভ্রের আবারও রক্ত বের হতে থাকে। শুভ্র রেগে যায়। অর্ক আবার শুভ্রের কাছে আসে। শুভ্র নিজেকে সরিয়ে নিয়ে একটা ছুরি দিয়ে শুভ্রের পেটে টান দেয়। তারপর শুভ্র পিছনে এসে চুপচাপ দাঁড়ায়। শুভ্র হাসতে থাকে। অর্ক ঘুরে শুভ্রের দিকে তাকাতেই শুভ্র বলে, গুড বাই। তখনই অর্ক ধপ করে পড়ে যায় রাস্তার পাশে। রূপা এটা দেখে জোরে কেঁদে উঠল। অর্ক, অর্ক, তুমি ওঠো, এভাবে তুমি চলে যেতে পারো না। এই তোরা এমন নিষ্ঠুর কেন? কেন অর্ককে মারলি? রূপার কথা কেউ পাত্তা দেয় না। শুভ্র এগিয়ে আসে আদনানের দিকে। আদনানের গাল চেপে ধরে বলে, তোকে বলেছিল না আমাদের দেখা হবে, আর সেদিন তুই আফসোস করবি।
দেখ এবার কেমন লাগছে আমাকে দেখতে। খুব নিলয়কে নিয়ে গর্ব করতে, তাই না? দেখেছিস গর্ব করার ফল। নিলয়কে ডাক, ডাক না। কি রে নিলয়, ওই নিলয়। নিলয় পড়ে আছে এক পাশে। নিলয়ের কোনো সারা শব্দ নেই, সবাই হাসছে। শুভ্র আদনানকে বলে, জোরে ডাক, তবুও সে উঠবে না। আর নিলয় টোটালি ফিনিশ। নিলয় আর উঠবে না, আর তোর মন্ত্রী হওয়াটাও হবে না। আমি রাষ্ট্রপতিকে আটকে রেখেছি। রাষ্ট্রপতি আমি না বলা পর্যন্ত কে হবে প্রধানমন্ত্রী এটা ঘোষণা করবে না। তবে আমি ডিসাইড করব কে হবে প্রধানমন্ত্রী। কি ভাবছিস আদমান সাহেব, তোর নাম বলবে উনি? না না, তোর নাম না। তাহলে কার নাম ঘোষণা করবে প্রধানমন্ত্রী হিসেবে? আকাশের নাম। আকাশের নামও নয়, আদমানও হবে না প্রধানমন্ত্রী। এবারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে রাজ। রাজের নাম শুনে সবাই চমকে ওঠে। রাজও চমকে যায়। রাজ কখনো ভাবেনি তাকে শুভ্র প্রধানমন্ত্রী বানানোর কথা ভেবেছে। কিন্তু আকাশ আরো বেশি অবাক হয়। আকাশ তার এই চেয়ারের জন্য রাজকে এনেছে। তার মানে রাজি কি চেয়েছিল এমনটা হোক? আকাশের অনেক রাগ হতে থাকে, কিন্তু শুভ্র আবার আদনানকে বলে, একটা বিশেষ ব্যাট কি জানিস? আমি হয়ে গেছি গ্যাংস্টার কিং, আন্ডারওয়ার্ল্ডের রাজা। আমি এখন পুরো আন্ডারওয়ার্ল্ড এখন আমার কাছে। আমি এখন পুরো রাজ করব। এই যে নিয়ার পুলিশ আছে না, আমার উপরে নজর রেখেছিল। নিয়া তোর সব পুলিশ ফোর্সদের মেরে ফেলেছি রে, দেখবি তাদের লাশ। আমাকে হারাতে পারবে না কেউ। আমি হলাম দ্য কিং অফ গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ড সম্পূর্ণ এখন আমার। ঠিক তখনই শুভ্রের পিঠে একটা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। শুভ্র আহ করে ওঠে। ওর পিঠ হতে টপ টপ করে অতি দ্রুত রক্তের ফোঁটা রাস্তার উপর পড়তে শুরু করলো। হলদে ল্যাম্পপোস্টের আলোতে রক্ত যেন রঙিন আকার ধারণ করেছে। শুভ্রের সারা শরীর কাঁপতে শুরু করে। সবে অবাক দৃষ্টিতে পিছনে তাকিয়ে আছে। এতক্ষণ যে ছেলেটা নিজেকে গ্যাংস্টার বলে দাবি করছিল, তার গাল দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। শুভ্র ঘুরে তাকায়। একটা হাসি মাখা মুখ দেখতে পায় সে। শুভ্র সেই ব্যক্তিকে জোরে একটা লাথি দেয়। তারপর ধপ করে রাস্তার উপরে পড়ল শুভ্র। লাথি খেয়ে সে আরো জোরে হাসতে থাকে। হাসতে হাসতে শুভ্রের দিকে এগিয়ে যায়। শুভ্রের পেটের উপর পা দিয়ে বলে। শুভ্র ঘুরে তাকায়। একটা প্রকট হাসির শব্দ শুভ্রের কানে বাজতে থাকে। শুভ্র তাকিয়ে দেখে মাহি তার পিঠে ছুরি মেরেছে। মাহিকে এসে লাথি দেয়। তারপর ধপ করে পড়ে যায় শুভ্র রাস্তার উপরে। প্রচন্ড যন্ত্রণা হয় শুভ্রের। মাহির পাশে এসে আকাশ দাঁড়ালো। আকাশের মুখেও বিরাট হাসি। শুভ্র অবাক হয়। আকাশ এমনটা কেন করলো? আকাশের কাছে আসে শুভ্র। আকাশ বলে, এটা এমন একটি জগৎ যেখানে বিশ্বাসের নামে একটা খেলা আছে। এই খেলা চাইলেই সবাই অংশগ্রহণ করতে পারে, কিন্তু সবাই এটাতে জিততে পারে না। আমি জানি এই ওয়ান নাইট গ্যাং এর লিডার কে। সে হলো শুভ্র। আর শুভ্র আমার বিষয়ে অনেক কিছুই জানে। তাই এরকম একটা সুযোগের অপেক্ষায় করছিলাম যেখানে শুভ্র সবাইকে মারবে, তারপর আমি শুভ্রকে মেরে নিজের জায়গাতে অটুট থাকবো। যে রাজাকে আমি এত বড় করলাম সে রাজ তোকে নিয়ে আসলো, আর তুই কিনা রাজকে প্রধানমন্ত্রী করবি। আমি বেঁচে আছি এখনো। প্রধানমন্ত্রী হতে হলে পাওয়ার লাগে, আমার সেটা আছে। আমি তোদের সবাইকে মারবো, আমার কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। আকাশ স্যার, আপনি কখনো চেয়ারটা ধরে রাখতে পারবেন না। চুপ হারামি বেজন্মা, আমাকে চিনিস তুই? আমি চেয়ারটার জন্য কত কি করেছি জানিস? টাকার পাহাড় ঢেলেছি আমি, ডেভিডের মতো লোককে নিজের কাছে রেখেছি। তোরা 2 দিনে এসে আমাকে চেয়ার থেকে সরাবি? তোদের বাঁচিয়ে রাখা যাবে না, তোদের মেরে ফেলবো। রাজকে কত টাকা দিয়ে নিজের দলে নিয়েছিস, অপোজিট দলকে বসিয়ে রেখেছি, কিন্তু তোরা এসে আমার এত কিছু প্ল্যান নষ্ট করে দিবি? সেটা তো হবে না। আমি কে চিনিস নি এখনো? মাহির বাবা ছিল আমার বন্ধু। মাহিকে হঠাৎ করে মিসিং পাচ্ছিলাম। আগে প্রায় মাহিকে দেখতাম ওর বাবার সাথে, কিন্তু তারপর মাহি মিসিং। মাহিকে খুঁজছিলাম আমি। একদিন দেখতে পাই মাহি নিলয়ের দলে আছে। ব্যাস, সেদিন থেকে মাথায় নতুন কিছু ঘুরতে থাকে। কিন্তু মাহিকে পাওয়া এতটা সহজ হচ্ছিল না। বেচারা মাসুম মাহির সাথে সবসময় থাকতো। নিলয় যেদিন ওর বাবা মাকে মারে সেদিন মাহি একা হয়ে যায়। সেদিন পুলিশ এসে মাহিকে তুলে নিয়ে যায়। মাহিকে আমি ছাড়িয়ে নিজের কাছে রাখি। এটা এমন একটা জগৎ, এখানে না আছে বিশ্বাস, না আছে ভালোবাসা। এই রাফিয়ান জগৎটা একটা হিংস্রতার প্রতীক। এখানে কেউ কারো আপন হয় না। শুভ্র, তুই কি ভেবেছিলি মাহি তোর সাথে এমনি এমনি মিশছে? না রে, মাহিকে আমি বলেছিলাম
তোর উপর নজর রাখতে। তুই যেদিন আমার সাথে প্রথম দেখা করছিলি, তুই ছিলি নতুন মুখ, আর নতুন মুখকে কেউ বা লাইনে বিশ্বাস করবে। তাই তুই যখন প্রথমবার এই আন্ডারওয়ার্ল্ডে ঘুরে দেখছিলি, মায়ের সাথে সেদিন তোর দেখা হয়। ওর সাথে তোর দেখা হওয়া আমার প্ল্যান ছিল। এরপর মাসুম আসে কাছে, মায়ের জন্যই তো মাসুমকে পেয়েছিলি। নিলয় বোকা হতে পারে, সিয়াম আর মাসুম তো হবে না। একদিন ওরা ছোট জায়গাতে আসে, আর একদিন ওদের সামনে টাকার ব্যাগ রেখেছি। কতক্ষণ ওরা আমার দলে আসবে না। নিলয়কে তবুও দুর্বল করা যাচ্ছিল না। সবকিছু আমার আন্ডারেই ছিল। তোদের যেন বিশ্বাস না হয় যে তোদের ওপর কাঁঠাল ভেঙে খাচ্ছি, তাই তোদের সাথে মিলে সিয়াম আর মাসুমকেও মারতে হলো। মানে এই সিদ্ধান্তের মত প্রকাশ করতে হয়েছে আমাকে। এখন তো এসব নিয়ে ভেবে লাভ নেই। নিলয় তো শেষ, নিলয়ের সব লোকেরাও শেষ। চারপাশে আমার লোকেরা ছড়িয়ে আছে। তোরা কি ভেবেছিস আমি একা এসেছি? না, একা না। তোদের মারার জন্য আমি আমার লোকদের এনেছি। তোদের মেরে আমি ডেভিডকে ডাকবো দেশে। তখন আমি থাকবো প্রধানমন্ত্রী। গ্যাংস্টার বলে কিছু থাকবে না। সব সিদ্ধান্ত আমিই নেব। আমি ডেভিডের কাছে পুরো বাংলাদেশটাই বিক্রি করে দেব। তারপর আমি চলে যাব আমেরিকাতে। সবকিছু আমার প্ল্যান ছিল, এখনো আছে। নিলয় যেহেতু শেষ, ওর লোকেরাও শেষ। নতুন করে গ্যাংস্টার আমি রাখবো না। তাই তুই যেন নতুন গ্যাংস্টার না হোস, তাই তোকে মরতে হচ্ছে রে শুভ্র। সো গুড বাই ইয়ার, ভালো থাকিস ওপরে। তুই যেমন নিলয়ের বিশ্বাস ভাঙলি, আমিও তেমন তোর বিশ্বাস ভাঙলাম। সবকিছুই শেষ। পিকচার আভি ক্লোজ হে। মাহি, তোমাকে আমি ভালোবাসছিলাম, কিন্তু তুমি এমনটা করতে পারলে? তোমাকে বিশ্বাস করে নিজের সবটা ভালোবাসা দিয়েছি। চুপ কর শালা হারামি, তোর মতো গর্ধবার পাইনি। তোকে দিয়ে নিলয়কে দুর্বল করলাম। ইচ্ছে ছিল ওই রাজকেও মারবো, কিন্তু আকাশ স্যার বারণ করলো। তাকে আমি বাবা হিসেবে মানি। নিলয়কে মারতেই সে সবকিছু করেছে। মাইকে একটু করে সাজিয়েছি নিলয়কে সরাতে। সে শুভ্রকে ব্যবহার করেছে। এবার সব শেষ করার সময় এসেছে। মাহি আসো। শুভ্র, আদনান সবাইকে মারি। আকাশ কথাগুলো বলে শুভ্রের দিকে এগিয়ে যায়। শুভ্র চুপচাপ রাস্তার উপরে পড়ে রইল। আকাশ পিস্তল বের করে কোমর থেকে, তারপর শুভ্রের দিকে পিস্তলটা রেখে ট্রিগারে চাপ দিতে যাবে। তখনই একটা গুলি চলার শব্দ হয়, কিন্তু কে কাকে গুলি করলো? আকাশ তো স্থির দাঁড়িয়ে আছে। আকাশ তো এখনো শুভ্রকে গুলি করেনি। সবাই ঘুরে তাকায়। মাহি চিৎকার শুনতে পায় সবাই। মাহি কাঁধে গুলি লেগেছে। মাহি সিটকে পড়েছে, কাঁদতে থাকে ব্যথায় আর যন্ত্রণায়। কিন্তু মাহিকে গুলি করলো কে? শুভ্রকে পিছন থেকে মাহি অ্যাটাক করে। শুভ্র মাহির দিকে তাকালো। মাহিকে আকাশ নিজের দলে নিয়েছে। শুভ্র হাসতে থাকে। রাজের হাতে পিস্তল। রাজও হাসতে থাকে। আকাশ ঘুরে তাকাতেই আকাশের পায়ে গুলি করে রাজ। আকাশ শুভ্রের পাশে গিয়ে পড়ে। আকাশ যন্ত্রণে চিৎকার করে, রাজ, তুই আমার সাথে এটা করতে পারলি? আমাকে গুলি করলি তুই? তোকে আমি এত টাকা দিয়ে আজ এখানে এনেছি, আর তুই আমার সাথে এমনটা করলি কেন? রাজ কোনো কথাও বলে না। সে রাস্তার উপরে বসলো। যেভাবে ফুলরে বসে সবাই খাবার খায়, সেভাবে বসলো রাজ। হাতে একটা সিগারেট, ঠোঁটে নিয়ে আগুন জ্বালিয়ে টানতে থাকে। ডান হাতে পিস্তল আর বাম হাতে সিগারেট। রাজের চোখে মুখে শান্ত ভাব, যেন গেমটাকে সে নিজেই এখন পুরো কন্ট্রোলে নিয়েছে। রাজ কয়েকবার সিগারেটের টান দিয়ে বলে, মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে। আমি এইটা অনেক আগে অনুভব করেছি। নিজেকে শক্ত করেছি। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয় আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয় করেই বেঁচে থাকে মানুষ। এটা আমাকে তাড়া করে বেড়ায়। তবে এটা ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে থাকি যে জীবনকে যেমন আমরা স্বাভাবিকভাবে গ্রহণ করেছি, মৃত্যুকেও তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে। আজ সব হারিয়ে এখানে এসেছি। প্রশ্ন হলো, হলুদ খামের চিঠি কে দিত? শুভ্র, মাহি, আদনান, নিলয় নাকি আকাশ? রাজের কথায় সবাই চুপ হয়ে গেছে। রাজ অ্যান্ড ডেঞ্জারাস কেন? কিভাবে বিশ্বাসঘাতকতা করবে? আকাশ কখনো কল্পনাও করেনি। নিলয়ের জায়গাতে রাজ কখনো যেতে পায়নি, কিন্তু রাজকে আকাশ নিজের কাছে মনে করেছে। আকাশ কোনো রকমে হাত দিয়ে পা চেপে ধরে বলে, হলুদ খামের চিঠি আমিও পেয়েছি রাজ। আমিও পেয়েছি। ভাবতাম এটা আপনাদের ভিতরে কেউ। চিঠি তো আমিও পেয়েছি। ভেবেছিলাম আকাশ আমাকে হুমকি দিত যেন আমি প্রধানমন্ত্রী হতে না চাই। এই হলুদ খামের চিঠি
আবার কি কি হচ্ছে এসব? এ তাকে মারছে, সে আবার অন্যকে মারছে। এখানে আসলে হচ্ছে কি? আমি বলছি কি হচ্ছে, খুবই সহজ করে বলছি। জিসান কথাটা বলে হাসতে থাকে। রাজ এগিয়ে আসে জিসানের দিকে। জিসানের হাতের বাঁধন খুলে দেয় রাজ। জিসান উঠে দাঁড়ালো। আদনান আর নেহা জিসানকে দেখে হা করে তাকিয়ে থাকে। জিসান হেঁটে রাজের কাছে আসলো। রাজের থেকে একটা সিগারেট বের করে নিয়ে মুখে নিয়ে আগুন জ্বালিয়ে টানতে শুরু করে। সবে ওর দিকে তাকিয়ে অবাক। জিসান বলে, আরে আমি কোনো সিনেমার নায়ক না, আমি ভিলেন। আমাকে এভাবে দেখার কি আছে? রাজ, পিস্তলটা দাও। জিসান পিস্তল নিয়ে মাহির কপালে গুলি করে পরপর দুটো। জিসানের এমন রূপ দেখে নেহার চোখের পলক পড়ছে না। জিসান ওর বোনের কাছে আসলো। তারপর হাসি দিয়ে বলে, কি বোন, অবাক হয়ে তাকানোর কি আছে? আর ড্যাড, তুমি এত বোকা কেন? বোকারা মন্ত্রী হতে পারে না তো। সবাই বোকা এখানে। কাজের ছেলে একমাত্র রাজ। এত ভাবছো কেন তোমরা? আচ্ছা চলো, তোমাদের সব কনফিউশন আনসার ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে মাহিমকে কেন মারলাম বলি শোনো। এই মাহি হলো আমার ওয়াইফ। জিসানের কথা শুনে বাকি সবে আরো অবাক হয়। এমনকি রাজও অবাক হয়ে তাকিয়ে থাকে জিসানের দিকে। আকাশও অবাক হয়ে দেখছে জিসানকে। এই জিসান এত খারাপ, এত চিজ, আগে কেউ জানতো না। জিসান হাসি দিতে থাকে। সবাই এমন অবাক হয়ে তাকানো দেখে জিসান তার বাবার কাছে যায়। জিসান বলে, বাবা, ছোটবেলার কথা মনে আছে? জিসান, তুই এতদিনে পঙ্গু থাকার নাটক করেছিলি? আহ বাবা, এমন করলে কিন্তু মেরে ফেলবো। চুপচাপ শোনো না। তুমি তো আমাকে পশু বানিয়েছো। তোমার ভালোবাসা আমি পাইনি, সবটা তুমি নিলয়কে দিয়েছো। কিন্তু কেন? যদিও যতটুকু জানি নিলয়কে তুমি তোমার কাজের জন্যই রেখেছো। যাই হোক, পুরনো কাসন্দি না ঘেটে নতুন করে ঝালমুড়ি মাখাই, সব ক্লিয়ার করি। না হলে তোমরা তো সবাই মরেও শান্তি পাবা না। অনেক চমক পেতে যাচ্ছ তোমরা, একটু কষ্ট করে বেঁচে থাকো। পাগলামি দেখেছো, কিন্তু পাগলের আরো সাইকো ভাব তোমরা এখনো দেখোনি। জিসান আসলে একটা সাইকোদের মতো করে কথা বলছে। জিসান ওর বাবার থেকে উঠে নিলয়ের কাছে আসলো। নিলয় তখনও জ্ঞান ফেরেনি। জিসান নিলয়ের কোমরে কতগুলো লাথি দিয়ে বলে, এই কুত্তার বাচ্চার জন্য আমি এতদিনে সবকিছু ঠিকঠাক মতো করতে পারিনি, কিন্তু তোমরা একাই সবাই মিলে আমার কাজটা সহজ করে দিলে। আন্ডারওয়ার্ল্ডে একটা গ্যাং ছিল, গ্যাংটার নাম হলো ওয়ান নাইট গ্যাং। আমি পুলিশ হবার আগে থেকে এই গ্যাংটাকে তৈরি করি। এই গ্যাংয়ের মেম্বার ছিল রাজ। রাজ তখন প্রথমবার ড্রাগস পাচার করতে গিয়ে ধরা পড়ে। তাকে বলেছিলাম এসব ছোট জিনিস পাচার করে কি হবে। সে বলে, স্যার, আমাদের থেকে ড্রাগস পেয়ে নিজেরা রেখে বাকিটা সরকারের কাছে পাঠাবেন। আপনি তো আমাদের থেকেও বড় বিজনেসকারী। শালা রাজের কথা বেশ ভালো লাগে। পিস্তলের সামনে দাঁড়িয়ে ওপেনলি কথা বলে। সেদিন ওকে বলেছিলাম, এসব না করে চল, তোকে এমন জায়গাতে পাঠাবো যেখানে টাকার উপরে শুয়ে থাকতে পারবি। তারপর থেকে আমার সাথে রাজের যোগাযোগ হয়। আমরা আন্ডারওয়ার্ল্ডে নতুন একটি গ্যাং প্রতিষ্ঠা করি। এই গ্যাংটা সিক্রেট কাজ করতে থাকে। আমরা আমেরিকান মাফিয়া ডেভিডের সাথে যোগাযোগ করে নারী পাচার, ড্রাগস, অস্ত্র, সোনা এসব দেওয়া নেওয়া শুরু করি। রাতারাতি বড়লোক হয়ে যায়। কিন্তু হঠাৎ করে ওই নীলা কোথা থেকে যেন চলে আসে আন্ডারওয়ার্ল্ডে। ডেভিডের ছোট ভাই হেরিনকে নীলায় মেরে দেয়। হেরিন ছিল ডেভিডের আদরের বড় ভাই এবং সে বিডিতে বিজনেসের সব সাইড দেখতো। পুরো মাফিয়া সিটিতে তখন একটা নামই চর্চা হতে থাকে, সেই নামটা হলো নিলয়। কিন্তু এত খোঁজ করেও কখনো নিলয় নামের কাউকে পাইনি। এভাবে চলে যায় বেশ কিছুদিন। নারী পাচার করতাম আমি আর রাজ। মেয়েদেরকে তুলে আনতে গিয়ে মাহিকে ভালো লাগে, কিন্তু সমস্যা হলো যারা ছিল আমার কাছের লোক তাকে গ্রামে পাঠাতাম। গ্রামের মেয়েদের গল্প বানিয়ে চাকরি দেওয়ার কথা বলে শহরে আনতো, আর আমরা পাচার করতাম। জিসান থামলো। জিসানের কথা শুনে সবাই যেন প্রভাব বনে গেছে। এখন সবাই যেন নীরব শ্রোতা, আর নিজেরা যে কতটা বোকা সেটাই ভাবতে থাকছে। কারণ এতদিন তারা ভেবেছে ওরা নিজেরা যা করেছে সবটা তাদের প্ল্যান অনুসারেই হচ্ছে, কিন্তু এসবের পিছনে যে জিসান আছে সেটা কেউ জানে না। জিসান আরও একটা সিগারেট জ্বালায়, তারপর সেটাতে টান দিয়ে ধোঁয়াগুলো উপরের দিকে ছেড়ে দিয়ে বলে, মাহিকে বিয়ের কথা বলি, সে রাজি হয়। গোপনে আমরা বিয়ে করি। সে চেয়েছিল নিলয়ের থেকে তার বাবাকে বাঁচাতে। ও হ্যাঁ, বলে রাখি, মাহির বাবা যে ড্রাগসের বিজনেস করতো সেটা আমার কথাতেই, কিন্তু তিনি চিনত না যে কার সাথে বিজনেস করতো। বললাম না, একটা গ্যাং আছে যার নাম ওয়ান নাইট, ওই গ্যাংয়ের লোকদের সাথেই করতো, মানে আমাদের সাথে। যাই হোক, যারা আমাকে পছন্দ করতো, কিন্তু সে জেনে যায় আমি মাহিকে বিয়ে করেছি। মাহির সাথে আমার প্রেম করেই বিয়ে হয়। তাকেই আমি এই লাইনে এনেছিলাম, কিন্তু
যারা সমস্যা করে। সে আমার বিরুদ্ধে রিপোর্টারদের কাছে বলতে চায়। মেজাজ খারাপ হয় না বলেন আপনারা? এত বছর টাকার জন্য, ক্ষমতার জন্য যে সাম্রাজ্য গড়ে তুলতে যাচ্ছি সেটা ওই পাতি মেয়ে নষ্ট করে দেবে? এতটা সহজ? তাকে ধর্ষণ করে পাচার করে দিয়েছিলাম আমেরিকাতে, কিন্তু সমস্যা হয়েছিল ঠিক সেদিন। সেই পাচার করা ট্র্যাঙ্কটা নিলয়ে আটকায়। আমি বাধা দিতে যাই, সেদিন নিলয়ের সাথে আমার হাতাহাতি হয়। তাকে আমি দেখেছিলাম। ওর নাম ছিল অরহান আহমেদ। বাস্তবে সে অরহান, আর আন্ডারওয়ার্ল্ডে সে নিলয় নামে পরিচিত। শুরু হয় নতুন গ্যাংস্টারের গল্প। তাকে আমি চিনতাম, বাবার পরিচিত ছেলে তো, চিনব না কেন? যারাকে সেদিন ওই ক্যান্টিনিয়ারে পাচার করতে গিয়ে নিলয় আমাকে আটকায়, সেখানে আমাকে গুলি করে নিলয়। সেদিনই ভেবেছিলাম এই সাম্রাজ্য গড়ে তুলতে হলে আমাকে অনেক কিছু করতে হবে। নিজেকে রিভিল করার বদলে সবার থেকে হাইড করে নি, পঙ্গু সেজে বাড়িতে বসে থাকি, আর আজকে দিয়ে সব কাজ করিয়েছি। জিসান থেমে যায়। জিসান যে ডেঞ্জারাস সেটা বুঝতে আর বাকি নেই কারোর। জিসানের এমন হিংস্র রূপ এর আগে কেউ কখনো দেখেনি। নেহা আর আদনান জিসানকে দেখে অবাক হচ্ছে। তাহলে এতদিনের সবকিছু করেছে জিসান, আর এখানে থাকা সবই জিসানের গেমে কন্টিনিউ করেছে। আদনানের ছেলে এমন কিছু করবে কেউ ভাবতেই পারেনি। আদনান জিসানকে দেখে আর চোখ বড় করে তাকায়। জিসান তার বাবার অবাক হওয়া দেখে হেসে দেয়। জিসানের কথায় সবাই যে নতুন কিছু খুঁজে পাচ্ছে। এতদিন ওরা যা জানতো তা আগে থেকে যে জিসানের প্ল্যানেই হতো সেটা এখন বুঝতে পারে, কিন্তু তারা বুঝতে দেরি করে ফেলেছে। এখন কিছুই করেনি তাদের। জিসান যা বলছে তার চুপচাপ শোনা ছাড়া তার কিছু করতে পারবে না। হয়তো একজন পারতো, সে হলো নিলয়। তবে নিলয়ও এখন নেই, নিলয়কে আগে মারা হয়েছে। জিসান হাসতে থাকে। ওর হাসি চারপাশে কেমন বিদঘুটের শব্দ তৈরি করেছে। গ্যাংস্টার কিং হতে সবাই কত কিছুই না করলো, অথচ এদের সবাইকে নিয়ে খেললো। প্রথমে শুভ্র, তারপর মাহি, তারপর আকাশ, এরপর আজ, শেষে এসে জিসান। সব রহস্য যেন আজ এক জায়গাতেই এসে থেমেছে, আর একটু একটু করে খুলতে শুরু করেছে। কিন্তু এর শেষ কোথায়, কি হতে যাচ্ছে? জিসানকে এর আগে কখনো এতটা ভয়ঙ্কর লাগেনি, যেন কোনো আগুনের সীসা একটু একটু করে সবার দিকে এগিয়ে আসতে শুরু করেছে। এর থেকে বাঁচার উপায় কি? জিসান বসলো নিজের জায়গাতে, পাশে রাজ বসা। জিসান গভীর গলাতে হেসে বলল, এখনো খেলা অনেক বাকি। আমি কেন তোমাদের না মেরে বাঁচিয়ে রেখেছি সেটা সময় হলেই টের পাবে। মরার আগে একটু চমকে যাও, নতুবা মরার আগে সব প্রশ্নের উত্তর জেনে যাও, নইলে মরার সময় শান্তি পাবে না তোরা। তোদের মৃত্যু দেখার জন্য আমি বহু বছর ধরে বসে আছি। মাহিকে তো অনেক আগেই মারতে চেয়েছিলাম। সে সত্যি সত্যি মাসুমকে ভালোবেসে ফেলে, এটা কোনো কথা? আমি ওর হাজব্যান্ড, না হয় আমি খেলাটা খেলছি, সে তো ওটা জানে না। আমাকে রেখে কেন সে অন্য কারো প্রেমে পড়বে? তাহলে কি তার বেঁচে থাকাটা জরুরি? একদমই না। কিন্তু এই চিঠি কে দিত? কম্পিউটারে টাইপ করে চিঠি লিখে সবাইকে পাঠাতে হতো। আমি জানি সে তোমাদের ভেতরে একজন, কিন্তু সে কে? এই চিঠির জন্য সবাই সবকিছু হারিয়েছে। গ্যাংস্টার পজিশনের জন্য রাজ তার পরিবারকে মেরে ফেলেছে, যাতে করে নিলয় তার দুর্বলতা খুঁজে না পায়। অথচ তারা এসে গ্যাংস্টার হবি, মন্ত্রী হবি, সেটা তো হবে না বস। একটু একটু করে সাজানো আমার প্ল্যান, তোদের নিয়ে খেলা, আমাদের সবকিছু এভাবে নষ্ট হবে তা কি করে হয়? জিসানের কথা শুনে রাজের দিকে তাকালো সবাই। রাজ এতটা নির্দয় কিভাবে হতে পারলো? এই আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার হতে তার পরিবারকে সে নিজ হাতে কিভাবে মারতে পারলো? রাজ হাসতে থাকে। বুঝে যায় সবাই ওরা দুটো ক্ষুধার্ত, হিংস্র, ভয়ঙ্কর বনের কোনো জানোয়ারের সামনে পড়েছে, যারা শুধুই ক্ষুধার্তই নয়, তারা একসাথে নির্দয়, নৃশংস পটেও ভয় পায় ওরা। জিসান বলে, এবার শুরু থেকে আসি। আকাশ ছিল প্রধানমন্ত্রী। আকাশ নিলয়কে তার কাছে রাখতে চেয়েছিল, এই সুযোগটাই দরকার ছিল। রাজ আকাশের কাছে নিলয়কে এনে দেওয়ার কথা বলে। আস্তে আস্তে রাজ হয়ে ওঠে সেকেন্ড গ্যাংস্টার। নিলয়কে এনে না দিয়ে আকাশের পছন্দের পাত্র হতে শুরু করে। এই সময়টায় আকাশের সাথে ডেভিডের ডিল করিয়ে ফেলে। ডেভিড একবার আকাশকে প্রধানমন্ত্রী করে দেয়, রাজ হেল্প করে সব কিছু দিয়ে। আকাশের মনে রাজের প্রতি, 2 নম্বরের বিজনেসের প্রতি আকাশ ঝুঁকে যায়। খেলাটা শুরু সেখান থেকে, কারণ একটা দেশের প্রধানমন্ত্রী যদি কোনো গ্যাংস্টারের সাথে থাকে তাহলে আর কি লাগে? এসব বিজনেস তো আরো সহজ হয়ে যায়। আর নিলয় এটা বুঝতে পারে। সেজন্য নিলয় আমাদের সব টিম মেম্বারদের ধরে ধরে মারতে শুরু করে। কিন্তু পুলিশ নিলয়কে কেন খুঁজছে না?
এই প্রশ্নের উত্তরে রাজ আকাশকে জানিয়েছিল যে পুলিশ যেন গ্যাংস্টার নিলয়কে জীবিত হোক বা মৃত অ্যারেস্ট করে, কিন্তু নিলয় তো বুদ্ধিমান খেলোয়াড়, কোনো কাজ করলে তার প্রমাণ রাখে না। যারা তাকে দেখে তাদের শেষবারই দেখা হয় নিলয়কে, এরপর তারা মরে যায়। পুলিশ নিলয়কে ধরা তো দূরে থাক, তার সামনে অবধি যেতে পারতো না ভয়ে। সবটাই আমার প্ল্যানেই হচ্ছিল। রাজের মাধ্যমে আমি সবকিছু নিয়ন্ত্রণে রাখছিলাম। রাজের দ্বারা আকাশকে ডেভিডের কথা বলা, নারী পাচার, অস্ত্র আনা, ড্রাগস আনা, সবকিছু আমি রাজের দ্বারা আকাশের মাধ্যমে গোপনে চালাতে থাকি। আর নিলয় বেশি ঝামেলা করলে পুলিশের মাধ্যমে নিলয়কে ব্যস্ত রাখতাম, কিন্তু তাতেও কাজ হতো না। নিলয় যেভাবেই হোক সে নিজেকে সেফ রাখতো। তাই নতুন করে মাইন্ড গেম অ্যাড করি, সেটা হলো নেহা। হ্যাঁ, নেহাকে ব্যবহার করি আমি, তাকে নিলয়ের গল্প শোনাই, তবে সেটা খারাপ দিক বলে। নিলয়কে মারতে হলে তাকে বিয়েও যদি করতে হয়, করতে হবে নেহাকে। নেহা তার পিয়ারি ভাইয়ের জন্য সব করতে রাজি হয়। বেশ, নেহা নিলয়কে বিয়ে করে, তারপর চমক দিয়ে নিলয়কে সে অ্যারেস্টও করে। কিন্তু বাদশাতে আমার বাবা। ভেবেছিলাম নিলয়কে নেহা মারবে, কিন্তু নেহা মারেনি। প্ল্যান কিছুটা নষ্ট হলেও চলমান থাকে। আদনান সাহেব যে নিলয়কে ছাড়িয়ে আনে। নিলয় তারপর থেকে আমাদের বাড়িতে থাকে। নেহা নিলয়কে মারবে না আর বুঝে যায়, কিন্তু আমার প্ল্যানে তো অন্য কিছু। ডেভিডকে নিলয় জানে, যেহেতু তার ভাইকে সে মেরেছিল। ডেভিডও চাইতো নিলয়ের মতো একজন পাওয়ারফুল ছেলে তার সাথে কাজ করুক, কিন্তু নিলয় গ্যাংস্টার হয়েছে আমাদের মতো খারাপদের মেরেই। সে কি কখনো খারাপ বা মাফিয়াদের সাথে মিশবে? নো নো। আমার ধান্দায় বাধা দিতে থাকে নিলয়। হাসপাতাল, মাদ্রাসা বন্ধ করে দেয় নিলয়। নিলয় তো মারতেই হবে, সেজন্য আন্ডারওয়ার্ল্ড থেকে শুভ্রকে কিলার হিসেবে নিয়ে আসি। ছেলেটা বেশ কাজের। মাহিকে দিয়ে শুভ্রকে নিলয়ের লোকেদের মারিয়েছি, কিন্তু কে জানতো শুভ্রই নিলয়ের সৎ ভাই। যদিও এটা ভাইয়ের কোনো ভ্যালু নেই, কিন্তু সমস্যা হলো যেই আসে সেই গ্যাংস্টার কিং হতে চায়। শুভ্র নিলয়কে মারলো, শুভ্রকে মারলো আকাশ, আকাশকে মারলো রাজ, আর আমি মাহিকে। ব্যাস, কাহিনী এখানে শেষ। কিন্তু সমস্যা হলো ওই লেটার বয়, মানে কে সে? সবাইকে হলুদ খামের চিঠি দিত, অথচ সেটাতে হুমকি থাকতো না, তবে এমন কিছু থাকতো যেটা আসলে পড়ার পর ভয় পেত সবাই। সে কে? আমাদের ভেতরে কে জানে? নিলয়? নিলয় চিঠি দিত? যেই দিক, আজকেই তার খেলা শেষ। মরার আগে তোমাদের আমার গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। ডেভিড, কাম হেয়ার। এতক্ষণ জিসান অনেক কথা বলেছে, সবাই জিসানের কথা শুনেছে। তাহলে এতদিন ওরা যা যা করেছে সেসব জিসানের প্ল্যানেই হতো। আসল মাস্টারমাইন্ড হলো জিসান, যে কিনা পঙ্কু সেজে বাড়িতে বসে একাই সবকিছু কন্ট্রোল করেছে। নিলয়কে মারতে শুভ্রকে নিয়ে আসা, নিলয় লোকেদের মাহির মাধ্যমে স্বর্ণ, আকাশের সাথে ডেভিডের ডিল, মন্ত্রী বানানো, সবকিছু জিসানই করেছে। জিসান আসল খেলোয়াড়। কিন্তু জিসান কাকে ডাকলো? একটা পায়ের শব্দ শোনা যায়। ঠকঠক করে হেঁটে কে যেন অন্ধকার থেকে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। অন্ধকার ছাড়িয়ে লোকটা সবার সামনে আসে। একজন বিদেশি আমেরিকান লোক এসে দাঁড়ালো। ডেভিডকে হাতে গোনা কয়েকজন চেনে। জিসানকে এসে ডেভিড হাঁক করলো। জিসান বলল, ইন্ট্রোডিউস মাই ফ্রেন্ড, হি ইজ ডেভিড জনসন, হি ইজ আ বিগ মাফিয়া ইন দ্য ওয়ার্ল্ড। হ্যালো গাইস। জিসান থামলো। একটা গাড়ি আসে সেখানে। গাড়ি থেকে কতগুলো ছেলে নামলো, সবই জিসানের লোক। জিসান হাসতে থাকে। জিসানের মতো ভয়ঙ্কর লোক এরা কোনোদিন দেখেনি। জিসান হাসির গতি বাড়ায়। ডেভিড বলে, জিসান, আমি সবকিছু আড়াল থেকে শুনেছি। তুমি আসল রাফিয়ান। আই লাভ ইউ বয়। আমি রিয়েলি ইমপ্রেস তোমার প্রতি। কি চাও বলো তুমি? আজকে আমি অনেক খুশি। নিলয়ের ঝামেলা নেই, কোনো পুলিশি ঝামেলা নেই। শান্তিতে আমি বিজনেস করতে পারবো। আর আমি তোমার মতো একজন বিশেষ মানুষও পেয়েছি। বলো, এই খুশিতে তুমি কি গিফট চাও? যা চাইবে সব দিব তোমাকে। কত টাকা চাও? দামি গাড়ি চাও? সুন্দরী কোনো নারী চাও? জিসান হাসি থামায়। ডেভিডকে থামাতে বলল। জিসান শান্তভাবে গাড়ির উপরে গিয়ে বসলো। রাজের গাড়ির দরজা খুলে ড্রয়ার থেকে একটা পিস্তল বের করলো। জিসান হাসতে হাসতে বলে, আমি তো চাই অনেক কিছু, কিন্তু সেসব তো আমার আগেই পাওয়া হয়ে গেছে। আমি যা চাই দিবেন আমাকে? হ্যাঁ, অবশ্যই চাই। বলো কি লাগবে। না করবো না, জলদি চাও জিসান। আমি হতে চাই বিগ মাফিয়া ডেভিড। আমি শাসন করতে চাই পুরো বিশ্ব। আমার কথাতে সব হবে, এটা আমি চাই। হোয়াট? কি বলো তুমি? মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো?
আমি পাগল নই, আমি হিংস্র জানোয়ার। জিসান হাসতে থাকে। সেখানে থাকা সবাই অবাক আর ভয় নিয়ে তাকিয়ে আছে জিসানের দিকে। ওদের শরীরের সব যন্ত্রণা একদমই যেন চলে গিয়েছে জিসানের কথা শুনে। জিসান কি সত্যি পাগল হয়ে গেছে? সে কি চাচ্ছে? সেটা কি ভেবেছে? আকাশ শুভ্রের কাছে ছিল, বিড়বিড় করে বলে, জিসান এবার মরবে। সবাই পলক্ষীনভাবে জিসানের দিকে তাকিয়ে আছে। ডেভিড রেগে যায়, চিৎকার করে ওর পাওয়ারফুল সিকিউরিটিদের বলে, ব্লাডি বাস্টার্ডকে এখানে মেরে ফেলো, যেন ওর মৃত্যু দেখে সবাই ভয় পায়। ডেভিডের 10 জন সিকিউরিটি এগিয়ে আসে, জিসানকে মারতে যাবে। ঠিক তখনই জিসান বলে, খেল তো আভি শুরু হোগা, বয়েস স্টার্ট দ্য গেম। জিসানের কথা শোনা মাত্রই কতগুলো রাইফেল থেকে গুলি চলে আর সেখানে থাকা ডেভিডের সব লোকেরা একসাথে মারা যায়। 1 মিনিটের ভিতরে পুরো জায়গাতে রাইফেলের গুলির শব্দে আর সাদা ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। 1 মিনিট পর সব যেন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু জিসান সে হাসতে থাকে। সামনে ডেভিড হাত জোর করে বসে জিসানের কাছে পৌঁছে, তুই একটা হারামি জানোয়ার, ইউ আর ভেরি ডেঞ্জার ম্যান। যাক, চিনতে পারলে অবশেষে। প্রশ্ন হলো, আমি কেন এই গ্যাংস্টার জগতে ঢুকলাম? প্রথমে টাকার নেশা ছিল, কিন্তু পরে সবচাইতে শক্তিশালী লোক হতে চেয়েছিলাম। এই নেশা আমাকে তার কাছে অবধি নিয়ে যায়। ডেভিড হলো পুরো বিশ্বের মাফিয়া। তার কথা মতো বড় 15টা দেশের আন্ডারওয়ার্ল্ড চলে। সবকিছুর নিয়ন্ত্রণ তার কাছে। ডেভিডকে দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু মারা যায়। আমি ডেভিড হতে চেয়েছি, আমি বিগ মাফিয়া হতে চেয়েছি, আমি শাসন করতে চেয়েছি সবকিছু। আমার এখন সব পাওয়া হয়ে গেছে। আমি এখন ডেভিডকে মেরে অফিসিয়ালি হয়ে যাব বিগ মাফিয়া। তবে এত জলদি কাউকে মারতে ইচ্ছে করে না। একটু কষ্ট না দিয়ে মারলে কি ভালো লাগে? জিসান ডেভিডকে 2 হাতের উপর গুলি করে, তারপর 2 পায়ে রানের উপরে গুলি করে। ডেভিড যন্ত্রণায় চিৎকার করতে থাকে। জিসান সেই চিৎকার শুনে হাসতে থাকে, পাগলের মতো আচরণ করতে থাকে। জিসানের সব হাতের মুঠোয় চলে এসেছে। জিসান ডেভিডের মাথায় পিস্তল ঠেকিয়ে যখন গুলি করতে যাবে, তখনই জিসানের মাথায় বেসবল ব্যাট দিয়ে কে যেন জোরে আঘাত করে। জিসান মাটিতে পড়ে যায়। জিসানের লোকেদের উপরে গুলি চালানো হয়, তবে সেটা পায়ের কাছে কারোর গায়ে না। জিসান ঘুরে তাকায়, রাজের হাতে ব্যাট। জিসান অবাক হয়, রাজ হাসতে থাকে। রাজকে দেখে বাকিরাও অবাক হয়। এখনো কি কাহিনীতে টুইস্ট বাকি আছে? রাজ হাসতে হাসতে জিসানের কাছে আসে। ডেভিড চিৎকার করে বলে, মার শালাকে, মেরে ফেলো রাজ। রাজ কোমর থেকে পিস্তল বের করে ডেভিডের বুকে পরপর 3টে গুলি করে। ডেভিড সেখানেই মারা যায়। রাজ আরো জোরে হাসতে থাকে, চিৎকার করে বলে, ডেভিডকে মারলো কে? রাজ তাহলে বিগ মাফিয়া? এটাই তো আমি চেয়েছিলাম। অন্যের গোলামি করব না, এটা সম্ভব নয়। আমি আমার থাকতে চেয়েছি। নিজের পরিবারকে আমি নিজ হাতে মেরেছি। এত সহজে কি সব হারাতে পারি? ডেভিডকে তো আমি মারতে চেয়েছিলাম। ডেভিডের ফোন মেসেজ করেছিলাম, আমি বলেছিলাম নিলয় রাজি হয়েছে আমাদের সাথে কাজ করার জন্য, কিন্তু শর্ত হলো তার সাথে দেখা করে ডিল করতে হবে। ডেভিড সেজন্যই এই দেশে আসে। হ্যাঁ, আমি জিসানের কথাই সব করেছি, কিন্তু আমার লালসা বেড়ে যায়। এবার যে তোকে মরতে হবে। আমার লোক চারপাশে আছে, আমিও সব প্ল্যান করে এসেছি। জিসান উঠে দাঁড়ালো। রাজ জিসানকে গুলি করতে যায়। জিসান হাসতে থাকে। রাজ চমকে যায়। পিস্তলের সামনে থেকে কে হাসে? রাজ রেখে প্রশ্ন করে, হাসছিস কেন তুই? মরবি বলে পাগল হয়ে গেছিস নাকি? আমার পোষা বিল্লি আমাকে বলে ম্যাও, ভালো লাগছে। এমন টুইস্টই তো দরকার ছিল। ডেভিড মরলো আর কেউ তো বেঁচে নেই। ও হ্যাঁ, বেঁচে আছে তো একজন, সেই তো গেম চেঞ্জার ভাই। কেসে? কার কথা বলছিস বল, আমি তাকে মেরে ফেলবো। পারবি না রাজ, আমি তোকে আগেই বলেছিলাম এই মাইন্ড গেমের শহরে সবাই এক একটা হিংস্র হায়নার মতো। কাউকে আমি এই লাইনে বিশ্বাস করি না। এই সবার দুর্বলতাকে আমি আগে টার্গেট করেছি। আমার কোনো পিছুটান নেই। সত্যি কি নেই? আচ্ছা সাদমান। জিসান একটা ছেলেকে ডাক দেয়। সাদমান ছেলেটা এগিয়ে আসে, সাথে আরেকজনকে নিয়ে আসে। তার গায়ে কালো কাপড় পরানো, মুখটা ঢাকা তার। কিন্তু কে সে? জিসান হাতে বেসবল তুলে নিল, রাজের দিকে তাকিয়ে হাসতে থাকে। রাজ বলে, কেসে? কাকে এনেছিস? সাদমান, মুখের উপর থেকে কাপড় সরা। সাদমান কাপড় সরিয়ে দেয়। রাজ যাকে দেখল তাকে দেখার জন্য একদমই প্রস্তুত ছিল না। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। রাজ দাঁড়িয়ে থাকতে পারে না, দৌড়ে তার কাছে যায়, তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার গালে চুম খেতে যাবে, তখনই জিসান রাজের পিঠে জোরে একটা বাড়ি দেয়। রাজ নিচে পড়ে যায়। জিসান হাসতে হাসতে বলে, কি মামা, আমার খেলাটা কেমন লাগছে? চিনিস থেকে
দেখ ভালো করে, তোর মেয়ে সে, ইতি ওর নাম, মনে আছে ওর কথা? সে কিন্তু পাচার হয়েছিল, ডেভিডের কাছেও গিয়েছিল। ডেভিডের লোক আছে একটা, ওর অ্যাসিস্ট্যান্ট, তার মাধ্যমেই তো তুই মেসেজ করেছিলি সেসব জানতে পারি। তবে তোর মেয়েকে আমি সেখান থেকে বহু আগে নিয়ে আসি। ভেবেছিলাম তোকে গিফট করব, কিন্তু তুই তো শালা হারামি, তোকে তো এবার মরতেই হবে। জিসান কথাগুলো বলে রাজের দিকে এগিয়ে আসে। রাস্তার মেয়ের দিকে তাকিয়ে থাকে। জিসান পিস্তলটা রাজের দিকে তাক করে ধরে, ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই শুনতে পায়, শালা নিজেকে এত দূর এনেছি এমনি এমনি? তোর মেয়েকে আমি নিয়ে এসেছি ডেভিডের থেকে। আমি জানতাম তুই এমনটা করবি, তোর চোখে মুখে লালসার ছাপ ফুটে উঠেছিল, কিন্তু এবার খেলাটা শেষ করতে হবে, সময় নেই হাতে। জিসান কথাগুলো বলে পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই শুনতে পায়, খেলা তো এখনো বাকি আছে রে জিসান। জিসান ঘুরে তাকায়। নীলই উঠে দাঁড়িয়েছে, চুলগুলো এলোমেলো, তার ঠোঁটে একটা সিগারেট 2 আঙ্গুল দিয়ে ধরে টানতে থাকে। গায়ে কালো কোট, ভিতরে সাদা শার্ট পরা, বাম হাতে পিস্তল রাখা। জিসান নীলয়ের দিকে পিস্তল ধরে। নীলয় জিসানের হাতের উপর গুলি করলো। জিসান ছিটকে যায় গাড়ির কাছে। নীলয় এগিয়ে আসে। গ্যাংস্টার ইজ ব্যাক। জিসানের ছেলেরা আসে নীলয়ের কাছে। নীলয়ের পিস্তলে যতগুলো গুলি ছিল সবগুলো সবার বুকে ঢুকিয়ে দেয়। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে জিসানকে বলে, খেলাটা আমার ছিল, তোর না। পুরো খেলাটা তুই নিজের ভেবে এতদিন খেলেছিস, কিন্তু সেটা আবিষ্কার করেছি আমি। মাহের উপরে শুরুতে গুলি চলল, তারপর আর গুলি চলেনি। কেন জানিস? গেমসটা তো কন্ট্রোলে নিতে হবে আমার, তাই না? রাজ উঠতে যায়। হাতের কাছে একটা ছুরি পড়ে আছে। নীলয় বলে, আহ রাজ, একটু রিল্যাক্স। অনেক বকবক শুনেছি তোদের, কিন্তু তোরা সবাই বকার দলেরা, নিজেদের মতো করে বকে গেছিস। আরে এনিমি ডাউন করে আগে কিল শিওর করতে হয়, নয়তো ইনজেকশন মেরে উঠে যায়, আবার তোকেই মেরে দিতে পারে। নিলয়, তোকে আমি আর চান্স দিব না। পঙ্গু হওয়ার আগে তোকে মারতে চেয়েছিলাম, এবার সেই সুযোগটা আসছে। পঙ্গু কবেই বা হয়েছিলে তুই? নাটক কম কর। তোমার পঙ্গু হওয়াটা যে তোর নাটক, সেটা তোর জুতো দেখলেই বোঝা যায়। মানে? এ বাড়িতে যেদিন প্রথম আসি, তারপর তোর সাথে অনেকবার দেখা হয়েছে। তোর প্ল্যান, তোর কাজ সবটা নিখুঁত ছিল, কিন্তু তোর কাজে সামান্য একটু ভুল হয়ে যায়। সেটা কি জানিস? তুই যে হাঁটিস যে জুতো পরে, আর হাঁটার পর জুতোর আগারে অংশে ভাঁজ পড়ে থাকে। যে পঙ্গু সে কিভাবে হাঁটবে? জুতোর সামনের অংশ ভাঁজই পড়বে কিভাবে? তার মানে তুই হাঁটতে পারিস। সেদিন আমি আর নেহা তোর রুমে গিয়ে জুতো রাখার জায়গা চেক করি, আর প্রতিটা জুতোই ময়লা, মাটি লাগানো, আর সাথে জুতোতে ভাঁজ পড়ার দাগ ছিল। মানে হলো জুতো রোজই হাঁটার জন্য ব্যবহার হতো। কি ভাবছিস মাইন্ড গেমের শহরে তুই একাই জিনিয়াস? না রে পাগল, জিনিয়াস তো মেয়ে। নীলয় কথাগুলো বলে আদনানের কাছে আসে। আদনান আর নেহার বাঁধন খুলে দেয়। আদনান নীলয়কে জড়িয়ে ধরে। নেহা এসেও নীলয়কে জড়িয়ে ধরে। নীলয়কে ছেড়ে দিয়ে আদনান বলে, এদের অনেক কাহিনী দেখেছি, আর ভালো লাগছে না, এদেরকে মেরে ফেলো। রিল্যাক্স আদনান সাহেব। শুভ্র, উঠে আয়। মানে? কিরে, মরছিস নাকি? ওঠ বেটা, পরে থাকার ভান কম কর। ওঠ উপরে, তোর গায়ে আর্মার পরানো, রক্তগুলো সব কিনে আনা। ওঠ বলছি। ভাই। শুভ্র উঠে দাঁড়িয়ে নীলয়কে জড়িয়ে ধরে ভাই বলে ডাকে। নীলয়কে জড়িয়ে ধরে, ভাই ছুরিটা খুব জোরে লাগছে, কোথায় লাগছে দেখি। আরে সর, আর একটু হলেই মরতাম, তবে সেফ জায়গাতে লেগেছে, চিন্তা নেই। অর্ককে ওঠা। অর্ক উঠ, শালা উঠ। কিরে, ঘুমিয়ে গেছিস নাকি? অর্ক উঠে দাঁড়ালো। সবে অবাক হয়ে তাকিয়ে দেখছি কি হচ্ছে এসব। রাস্তা আর কিউরিসিটি ধরে না রাখতে পেরে শুভ্রকে বলে, তুই না আমার লোক ছিলে, আমার কিলার ছিলে, তাহলে নিলয়ের সাথে কবে হাত মিলিয়েছিস? আরে কি যে বলো না, নিলয়ের সাথে তো কখনো দূরে যায়নি, হাত মিলাবো কি? শুনো, আমি বলি, নিলয় আমাকে কিং হিসাবে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে এসেছিল, যাতে তুমি হায়ার করো। আজকের এই সব কিছু ঘটবে তা আমরা জানতাম, এজন্য আমি পাহাড়ে নিলয়ের সাথে দেখা করতে যাই সেদিন রাতে। কি কেমন লাগলো মাইন্ড গেম? আহ শুভ্র, সব বলতে নেই, স্ট্রোক করবে। চল গেমটা শেষ করি এবার। নীলয় কথাটা বলে রাজের বুকে কয়েকটা গুলি করে। রাজ মারা যায়। রাজের মেয়েকে নেহা সরিয়ে নিয়ে যায় সেখান থেকে। জিসানের কাছে আসে নীলয়। শুভ্র আর অর্ক দূরে দাঁড়িয়ে। নীলয় বলে, যা, তোরা দুজন এখন যা,
মানে যেটা বলেছিলাম সেটা কর। আচ্ছা ভাই। শুভ্র আর অর্ক চলে যায়। নিলয় জিসানের কাছে আসে। জিসান নিলয়কে বলে, ভাই মারিস না, আমি দেশ ছেড়ে চলে যাব, তবুও মারিস না প্লিজ, আমাকে ছেড়ে দে। নিলয় কখনো কাউকে সেকেন্ড চান্স দেয় না রে, এটা নিশ্চয় তুই ভালো করেই জানিস। অনেক বকবক শুনেছি তোর। আসলে ডেভিডকে মারতাম আমি জানতাম ডেভিড এসেছে। তুই কি ভাবছিস তুই একাই ডেভিডের উপর নজর রাখতি? আমি রাখতাম না। তুই যে যারাকে পাচার করেছিস সে আমার লোক ছিল। যখন যারার কন্টেনার ওই দেশে যায় তখন সেখানে আমার লোকেরা যারাকে উদ্ধার করে ডেভিডের দলে পাঠিয়ে দেয়। তুই কি ভাবছিস যারা তোকে এমনি এমনি পছন্দ করতো? আরে না রে ভাই, তুই যখন ওয়ান নাইট গ্যাং সৃষ্টি করেছিস তখন আমিও তোর গ্যাংয়ে ছিলাম। যাই হোক, কাহিনী কম হয়েছে, বকবক বেশি হয়েছে। এবার মর তুই। ভালো থাকিস ভাই। ডেভিড হতে চেয়েছিস, সেটা কি আমি পূরণ না করে থাকি? কিভাবে? গুড বাই বস। নিলয় জিসানকে গুলি করে আরো একটা গুলি করতে যাবে, তখনই নিলয়ের মাথায় ব্যাট দিয়ে জোরে আঘাত করে কেউ একজন। নিলয় পিছনে তাকায়, নেহা দাঁড়িয়ে। নিলয় মাথায় হাত দিয়ে নেহার দিকে তাকালো। নেহার চোখে পানি। নেহাকে ঠিক তখনই পিছন থেকে ছুরি মারা হয়। নেহা পড়ে যেতে থাকে। তাহলে কে ওদের দুজনকে মারলো? নিলয় সামনে তাকিয়ে দেখে আদনান সাহেব। আদনান সাহেব হাসতে থাকে। নিলয় পড়ে যায় জিসানের উপর। জিসান ততক্ষণে মরে গেছে। আদনান হাসতে হাসতে বলে, আমাদের জীবন প্রাকৃতিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তনের একটি সিরিজ। তাদের প্রতিহত করা ঠিক না যে শুধু দুঃখ সৃষ্টি করে। বাস্তবতা হোক বাস্তবতা, জিনিসগুলিকে স্বাভাবিকভাবে এগিয়ে যেতে দেওয়া দরকার, যেভাবে তারা পছন্দ করে, তাই না গ্যাংস্টার নিলয়? নিলয় অবাক হয় না, তবে নেহার কাছে আসে। নেহাকে জড়িয়ে ধরে সে। আদনান সাহেব নিলয়কে ঘুষি দেয়। নিলয়ের চোখে মুখে কোনো ভয় নেই, কোনো অবাক হওয়ার ছাপ নেই। আদনান চিৎকার করে বলে, কি সমস্যা তোর? ভয় লাগছে না? আমি যে তোকে মারলাম সেটার জন্য অবাক হচ্ছিস না কেন? আরে আমি জানতাম আপনি আমাকে মারবেন, এজন্যই তো অর্ক আর শুভ্রকে পাঠিয়ে দিয়েছি। কিন্তু নেহাকে কেন? তোকে ভয় দেখানোর জন্য। তুই কিভাবে জানতি আমি তোকে মারবো? আরে আদনান সাহেব, পিকচার তো খতম নেই হুয়া। রাখ তোর পিকচার। ফারাদ, এদিকে আয়। ফারাদ এগিয়ে আসে। সেই ফারাদ যে রূপাকে বিরক্ত করত। হারুনের ছেলে ফারাদ। ফারাদ এসে নিলয়কে মারে। নিলয়ের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। নিলয় ফারাদকে লাথি দিয়ে সরিয়ে দিল। ফারাদ বলে, তোকে বলেছিলাম না আমি তোকে মারবো? দেখ আমি তোকে মারতে চলে এসেছি। অবাক হলি না? অবাক হওয়ার কথা তো এখনো বলিনি রে। এই যে যত হলুদ খামের চিঠি আছে সবগুলো আমি দিতাম। লিখে দিত আদনান স্যার। রাত যে ওর পরিবারের সবাইকে মারবে সবকিছুর খবর আমি দিতাম। আদনানের হয়ে কাজ করতাম আমি। তোদের সবার উপরে আমার নজর ছিল। পুরনো খবর, এটা নতুন না। মানে? ফারাদ সরো। নিলয়, ওই তুই কি জানিস রে? সবকিছু জানি আমি। নিলয় উঠল, গা কাঁপছে ওর। নিলয় তার লোকেদের এখানে ডাকেনি। আদনানের কাছে সরে আসে নিলয়। একটা চাকু ঢুকিয়ে সরে আসে। আদনান ব্যথায় চিৎকার করে। নিলয় বলে, আপনি আমার মা বাবাকে মেরে নিজের বাড়ির কাজের মহিলার কাছে আমাকে রেখেছিলেন। আপনার যত টাকা সব আমার মা বাবার। আপনি আসলে আমার মামা হন। আমার মা আপনার বোন ছিল। ও, সবই তো দেখছি জানিস। হ্যাঁ জানি। চিঠি যে আপনি দিতেন সেটাও জানি। সিয়াম যেদিন মারা যায় সেদিন আপনি আমাকে জড়িয়ে ধরেছিলেন সিয়ামের মৃত্যুর প্রতিশোধ নিতে। অথচ কেউ তো আপনাকে এটা বলেনি যে সিয়াম মারা গেছে। আমার নজর আপনার পায়ের কাছে যায়। এই জায়গার মাটি লেগেছিল আপনার জুতোয়। পাঞ্জাবিতে রক্তের দাগ ছিল। তারপর যে চিঠি দিয়েছিলেন সেটা পড়েই বুঝেছিলাম আপনি চিঠি দিতেন সবাইকে। চিঠিতে থাকতো রক্তের ছাপ, আর আমি প্রায়শই দেখতাম আপনার কাপড়ে রক্তের ছাপ লেগে থাকতে। কিন্তু কেন? ও আর একটা কথা, যখন আপনাদেরকে তুলে আনতে শুভ্ররা যায় তখন নেহার কানে কানে আপনার এসব কথা বলেছিলাম। সে জেনেও চুপ ছিল। তাকে চুপ থাকতে বলেছিলাম, বুঝেছেন? ফারাদ এসে নিলয়কে লাথি দেয়। নিলয় পড়ে একটা ইটের কাছে। ফারাদ এগিয়ে আসে নিলয়ের কাছে। ফারাদ নিলয়কে মারতে যাবে, তখনই নিলয় উঠে ফারাদের মুখে ইট দিয়ে জোরে বাড়ি দেয়। ফারাদ পড়ে যায় নিচে। নিলয় যেয়ে ফারাদের মুখের উপর লাগাতার ইট দিয়ে জোরে জোরে বাড়ি মারতে থাকে যতক্ষণ সে বেঁচে থাকে। একটা সময় ফারাদ মরে যায়। বিচ্ছিরি চেহারা হয় ফারাদের। আদনান এসে নিলয়ের মাথায় হাতুড়ি দিয়ে আরো একটা বাড়ি দেয়। হালকা লাগে। নিলয় আদনানের রানের উপরে চিকন লোহার রড ঢুকিয়ে দিল।
দুজনেই রাস্তার উপর পড়ে থাকে। নিলয় কাশতে থাকে, আদনান সাহেব হাঁপাতে থাকে। দুজনে 1 মিনিট চুপ হয়ে শুয়ে থাকে। নীরবতা ভেঙে আদনান সাহেব বলে, চিঠিগুলো দিতাম, ভেবেছিলাম তুমি ভয় পেয়ে ওদের সবাইকে মারবে, কিন্তু হলো না। সবাইকে চিঠি দিয়েছি যাতে সবাই সবার শত্রু ভেবে মেরে ফেলে। নিজেকেও চিঠি দিতাম যেন কারো সন্দেহ আমার উপরে না আসে। চিঠির কাজ ছিল তোমাকে সবাইকে মারার জন্য কনভিন্স করা, এতে আমার কাজ সহজ হয়ে যাবে, কিন্তু হলো না এমন। সবার উপরে আমি ফারাদের মাধ্যমে নজর রেখেছিলাম, কিন্তু নিলয় তুমি তো আগেই আমাকে চিনতে পেরেছিলে, কিছু করোনি যে। আর কেনই বা আজকে তুমি মন্ত্রী বানানোর জন্য শেষ অবধি হেল্প করলে? সেটা আমি বলছি আদনান। পিছন থেকে আকাশ কথাটা বলল। আদনানের যেন আরো অবাক হওয়ার বাকি আছে। আকাশ আসলে নিলয়ের সামনে, নিলয়ের হাত ধরে টেনে তুলল, আদনানকেও তুলল। তিনজনে বসলো। আকাশ তার পাঞ্জাবির পকেটে হাত দিয়ে সিগারেট বের করলো। প্যাকেটে একটাই পড়ে আছে। আকাশ বের করলো, ছোটে আগুন খুঁজতে থাকে। আদনান নিজের লাইটার বের করে আগুন জ্বালিয়ে দেয়। আকাশ এক টান দিয়ে আদনানের কাছে দেয় সিগারেটটা। আদনান সিগারেটে 2 বার টান দিয়ে নিলয়ের দিকে বাড়িয়ে দেয়। নিলয় সেটা নিয়ে কয়েক টান দিয়ে আবার আকাশের দিকে বাড়িয়ে দেয়। তিনজন বসে আছে রাস্তার মাঝখানে। তিনজনের গা থেকে রক্ত বের হচ্ছে, রাস্তা ভিজে গেছে রক্তে। আকাশ বলল, নিলয় শুরু থেকেই আমার লোক ছিল। নিলয়ের বাবাকে তুমি মেরেছিলে তার সম্পত্তির জন্য, জানতে না? ওর বাবা আমার বন্ধু ছিল, একসাথে বিজনেস করতাম। ওর বাবা মাকে মারার পর নিলয়কে তুমি কাজের মহিলার কাছে পাঠালে। তখন নিলয় সেভাবে বোঝে না। কাজের মহিলার ছেলে হলো শুভ্র। শুভ্র আর নিলয় একসাথে বড় হতে থাকে। নিলয় যখন 12 বছর বয়স, ভাগ্যের পরিহাসে সে আমায় একদিন জীবন বাঁচায়। আমার গাড়িতে বোমা রেখেছিল কে যেন, সেটা ব্লাস্ট হয়, আমার গায়ে বোমার অংশ লাগে, আহত হয়ে রাস্তায় পড়ে থাকি। নিলয় গিয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি ঠিক হই, সুস্থ হয়ে নিলয়ের সাথে কথা বলি। তখন ওর নাম থাকে আহান। জানতে পারি সে আমার বন্ধুর ছেলে। ছেলেটার কাছে জানতে চাই সে কি হতে চায়। ছেলেটা জানায় তার মা বাবার খুনিকে সে মারবে, তাকে আমি বড় করি। নিলয় বড় হওয়ার পর তোমার সাথে দেখা করে, যেহেতু তুমি মামা ছিলে। তোমার সাথে থাকতে থাকতে জানতে পারে তুমি মেরেছিলে ওর বাবাকে, ওর মাকে। আরে শালা, বাচ্চা ছিলি অথচ তোর মা বাবার কথা মনে আছে? সব লস হয়ে গেল আমার। ওহ, আরেকটা কথা, আকাশ, তোর গাড়িতে বোমাটা সেদিন আমি রেখেছিলাম। শালা কুত্তা হারামি। তারপর তুমি যখন প্রধানমন্ত্রী হতে চাইলে তখন সবকিছু নিলয় আমাকে জানায়। সে যে নিলয়, শুভ্র, অর্ক এরা কারা জানো? ওই শুভ্র নিয়ে আয় ওদের। শুভ্ররা 4 জন এগিয়ে আসলো। শুভ্র, অর্ক, সিয়াম আর মাসুম। ওদের দুজনকে দেখে আদনান, নেহা অবাক হয়ে যায়। এরা বেঁচে আছে? নিলয় হাসতে থাকে, হাসতে হাসতে বলে, শুভ্র তার লোকেদের পেট্রোল আনতে পাঠিয়ে দেয়। তখন শুভ্র সিয়ামকে সরিয়ে দেয় সেখান থেকে। সিয়ামের জায়গাতে আলাদা লাশ রাখা হয়। মাসুমের বেলাতেও একই। মাসুমকে টেনে নিয়ে যাওয়া হয় পুকুর পাড়ে। তারপর শুভ্র মাহিকে গ্যাংয়ের নাম লিখতে বলে। এরই মধ্যে শুভ্র মাসুমকে নয়, অন্যজনের লাশ ফেলে দেয় পানিতে। বাহ, সব খেলা দেখি আগে থেকেই সাজানো ছিল। আমি বোকার মতো ভাবতাম সব করেছি আমি, কিন্তু এই গেমে কে উইনার হবে সেটা আমি ঠিক করব। আমি বাঁচতে দেব। আহারে, আরেকটা কথা শুনে যাওয়া না, এখনো কিছু বাকি আছে। হ্যাঁ, এই ছেলেগুলো হলো স্পেশাল ফোর্সের এজেন্ট। নিলয় হলো এদের প্রধান অফিসার, আর এরাও এর র এজেন্ট। নিলয়কে আমি র এজেন্ট বানিয়েছিলাম, আর সেই মিশনের জন্য আন্ডারওয়ার্ল্ডে চলে যায়। যদিও নিলয় চেয়েছে তার মতো করেই সে চলবে, কারণ ডেভিডের কথা আমরা জানতাম আগে থেকেই। ডেভিডকে ধরার জন্য নিলয় তার আসল পরিচয় গোপন রাখে, কিন্তু সে কোনো গ্যাংস্টার না, সে একজন স্পেশাল ফোর্সের থাকা অফিসার। বাহ, এত সুন্দর মাইন্ড গেম নিলয় খেললো। ওর বাবা ছিল দুলাভাই আমার। আমি সারা বছর কামলা দিয়েছি ওই বাড়িতে, আমাকে একটা টাকাও দিত না বেতনের বাইরে। একবার 20 টাকা সরিয়েছিলাম বলে নিলয়ের বাবা আমাকে অনেক অপমান করে, অফিসে সবার সামনে কান ধরায়। তারপরেই রাগ জমে আমার, ইচ্ছে পুষি নিলয়ের বাবা মাকে মেরে ফেলি বিষ খাইয়ে। এবার নিলয়ের পালা, শালাকে আমি মেরেই ফেলবো। একটা গুলি চলে। আদনান বর্ষা থেকে ধপ করে পড়ে গেল নিচে। নিলয়ের হাতে পিস্তল। নিলয় আদনানের মাথায় গুলি করেছে। আদনান পড়ে যেতে নিলয় বসে থাকতে পারে না, নিলয়ও পড়ে যায়। তারপর নিলয় চোখ খুলে, মাথার উপরে একটা ফ্যান চলছে ওর। নিলয় আশেপাশে তাকায়, হাসপাতালে আছে সে,
কিন্তু সে এখানে কিভাবে? নিলয় উঠে বসার চেষ্টা করে, তখনই শুনতে পায়, নিলয়, তোমার জ্ঞান ফিরেছে? ওঠো না, বসে থাকো। নেহার গলা শোনা যায়। নিলয় তবু উঠে বসলো। নেহা পিঠে নিচে বালিশ দেয়। নেহা ফোন করে সবাইকে ডাকে। নিলয়ের সামনে নেহা বসলো। যাক, অনেক শুক্রিয়া উপরওয়ালার কাছে। 2 মাস পর তোমার জ্ঞান ফিরেছে। কোমাতে ছিলে তুমি। কোমা? হ্যাঁ, অনেক রক্ত ঝরে তোমার। তুমি এখানে কি করছো? তোমার পাশে 2 মাস ধরেই আছি। ওই যে দেখো, পাশে আরেকটা বেড। নিলয় তাকায় সেদিকে। নেহা আসলেই এখানে 2 মাস ধরে আছে। কিছু সময় পর সবাই একসাথে রুমে ঢুকলো। সবে এসে নিলয়কে জড়িয়ে ধরে। অবশেষে স্যার ফিরে আসছে। স্যার? কি? হ্যাঁ ভাই বল। সেটা তো মিশনের জন্য ডাকবো। পাগলেরা। সবে একসাথে কথা বলছে। নেহা উঠে চলে যায়। নেহার মন খারাপ, বাবা ভাইকে হারিয়েছে। নেহা মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছে। রুমের ভিতরে সবাই বসে কথা বলছে। অর্ক বলে, ভাই, নেহা ভাবি 2 মাসে 1 মুহূর্তের জন্য হলেও সরেনি তোমার থেকে। ভাবি তোমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, সে ঠিক বলছে। যখনই আসতাম তোমার জন্য নামাজ পড়ে দোয়া তো করতে দেখেছি। তোমার সব দিক খেয়াল রেখেছে। নিলয় কিছু বলল না। সে বেড থেকে উঠল, বাইরে আসে। নেহাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় ওর কাছে যায়। নেহার পাশে দাঁড়ালো। তুমি এভাবে উঠে এলে যে? চিন্তা নেই আর। ও, তাহলে আমি এবার যাই। যাবে মানে? কোথায়? তোমার থেকে দূরে। তুমি তো বলেছিলে ভালোবাসো না আমাকে। তুমি চলে গেলে আমাকে দেখবে কে? নিলয় কথাটা বলে নেহাকে জড়িয়ে ধরে। নেহা অবাক হয়, তবে বেশ ভালো লাগছে। দুজনে এবার শান্তিতে থাকতে পারবে, আর কোনো ঝামেলা নেই। দুজন জড়িয়ে ধরে আছে। নিলয় বলে, আমি হলাম পুলিশ। এই আন্ডারওয়ার্ল্ডে চলতো সব ধরনের খারাপ বিজনেস। আকাশ স্যার ছিল তখন এমপি, আস্তে ধীরে মন্ত্রী হয়। আমি মিশনের জন্য নিজের অহনার পরিচয় গোপন রেখে নিলয় হয়ে এই আন্ডারওয়ার্ল্ডে আসি। আমি কিন্তু গ্যাংস্টার নই, বুঝেছো? ভালোবাসি তোমাকে অনেক। তুমি যেটাই হও না কেন, আমার তাতে কোনো সমস্যা নেই। পিছনে সবাই আসলো। জেসমিন, সিয়াম, অর্ক, রূপা, মাসুম, যারা, শুভ্র। ওরা সবাই প্রেম করতে ব্যস্ত। হঠাৎ পিছন থেকে শুভ্র বলে, ভাই, আকাশ স্যার ফোন করেছে, দেশের বাইরে মিশন আছে। চল, রেডি হয়ে নে। নেহাকে ছেড়ে দিয়ে নিলয় চলে আসে দূরে। নেহা বোকার মতো দাঁড়িয়ে আছে। নিলয় থামলো। শুভ্রের থেকে ফোন নিয়ে আকাশ স্যারকে বলে, স্যার, আন্ডারওয়ার্ল্ডের মিশন বাদ, আগে বউ মিশন সেরে আসি। নিলয় আবার দৌড়ে চলে আসে নেহার কাছে। নেহা কাঁদছিল। নেহা নিলয়কে দেখে নিলয় সাথে সাথে নেহার ঠোঁটে কিস দেয়। তারপর শেষ। তো বন্ধুরা, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রহস্য এবং মাফিয়ার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।